আসসালামু আলাইকুম। আমরা আজকে আমাদের আইসিটির যে ক্লাস চলতেছে, মানে আমরা এক ক্লাসে 10 মার্ক করে কনফার্ম করতেছি, সেই ক্লাসে আজকে আমরা পার্ট 2 নিয়ে চলে আসলাম। অর্থাৎ আমরা গত সোমবারে একটা ক্লাস করেছি, বুধবারে আমাদের ক্লাস হওয়ার কথা ছিল কিন্তু হয়নি। ওকে, ঠিক আছে। আমি একটু আমাদের ক্লাস লিঙ্কটা আমাদের যে সকল গ্রুপ আছে সেই সকল গ্রুপে দিয়ে দিচ্ছি। আপনারাও আমার সাথে একটু আমাদের এই ক্লাস লিঙ্কটা আপনাদের যে সকল মেসেঞ্জার গ্রুপ আছে বা এডুকেশনাল যে সকল গ্রুপ আছে সেই সকল গ্রুপে আপনারা একটু কষ্ট করে একটু কষ্ট করে আপনারা ওই সকল গ্রুপে ক্লাস লিঙ্কটা শেয়ার করে দিবেন, ঠিক আছে? ওকে, আমরা জাস্ট 2 মিনিট সময় নিব। আমরা 2 মিনিটের মধ্যে আমরা সকল গ্রুপে ক্লাস লিঙ্কটা শেয়ার করে দেব এবং শেয়ার করার শেষে আমাদের ক্লাসটা আমরা শুরু করব। ওকে, ঠিক আছে। আমাদের আজকের ক্লাসে আমরা 10 মার্ক কনফার্ম করে বাসায় যাব, ঠিক আছে? আজকের ক্লাসেও আমরা 10 মার্ক কনফার্ম করব, এরপর আমরা বাসায় যাব। ওকে, ঠিক আছে। আমি একটু ক্লাস লিঙ্কগুলো দিয়ে নেই, হ্যাঁ, দ্রুত দিয়ে নেই। ওকে, ঠিক আছে। ওকে, মোটামুটি পরিমাণে আমরা ক্লাস লিঙ্কগুলো শেয়ার করে দিছি। আমি একটু আমার প্রোফাইলেও দিয়ে নিই, ওয়েট। আমাদের যে সকল গ্রুপ আছে ওই গ্রুপগুলোতেও দিয়ে নিই। ওকে, আমাদের কাজ শেষ প্রায়। ঠিক আছে, আমরা আমাদের ক্লাস শুরু করতেছি, হ্যাঁ। ওকে, ঠিক আছে, আমাদের কাজ শেষ। সবাই কেমন আছেন আমাদেরকে একটু জানিয়ে দিবেন, আমাদের কথা শোনা যাচ্ছে কিনা সেটাও একটু জানিয়ে দিবেন। আর যারা ক্লাসে জয়েন হয়েছেন, ছোট্ট করে আপনারা ক্লাস লিঙ্কটা আপনাদের টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন। আরেকটা কাজ করতে পারেন, আপনাদের বন্ধুদেরকে কমেন্ট বক্সে একটু মেনশন করে দিতে পারেন। কেননা এই যে একটা ক্লাস নিয়ে আসতে আমাদের কিন্তু প্রচুর কষ্ট করতে হয়, কেননা এক ক্লাসে 10 মার্ক করে কনফার্ম করে দিচ্ছি, তার মধ্যে 7 মার্ক আমার হাতে থাকে, 3 মার্ক আপনাদের হাতে থাকে, তাই তো? এই যে 7 মার্ক করে কনফার্ম করা, আপনারা গত ক্লাস যারা করেছেন তারা দেখেছেন যে আমি কিন্তু কনফার্ম না করা পর্যন্ত, অর্থাৎ একদম বেসিক থেকে শুরু করে একদম সৃজনশীল পর্যন্ত আপনাকে দেখিয়ে দিয়ে গেছি যে বেসিকগুলো আগে করাইছি, সৃজনশীলটা আপনাদেরকে করতে বলছি। দেখেন আমার বেসিক করা শেষে সৃজনশীলটা আপনি নিজে করতে পারতেছেন কিনা। যদি গত ক্লাস যারা করেছেন তারা দেখবেন যে ওই সৃজনশীল আপনারা পারবেন। একটা টাইপ শেষ করছি, আজকে আরেকটা টাইপ শেষ করব, আগামী দিন অর্থাৎ আগামী আরেকটা ক্লাসে আমরা আরো একটা টাইপ শেষ করব। এই মোট 3টা ক্লাসে আপনাদেরকে আমি 30 মার্ক দিয়ে দিচ্ছি। এটা কিন্তু জাস্ট যেন তেন কথা না, যে আইসিটি কোর্স করতে আপনাদের সময় লাগে 3 মাস, 6 মাস, 9 মাস, এই 3, 6, 9 মাসের বিষয় আপনাদের কিন্তু লাস্ট টার্গেট থাকে এইচএসসিতে একটা মার্ক তোলা, তাই তো? সেই মার্কটা কিন্তু আমি জাস্ট 3 দিনে 30 মার্ক তুলে দিচ্ছি। তাহলে এটা কিন্তু যেন তেন বিষয় না, বা সৃজনশীলের মধ্যে 30 মার্ক তোলা 3টা ক্লাসে, এটা খুবই একটা কষ্টের বিষয় এবং বোঝানোর একটা প্র্যাকটিসের বিষয়, তাই না? তো সেই প্র্যাকটিস করে করে আপনাদেরকে ক্লাস নিতে আসতে হয়। তো অবশ্যই এটার একটা আপনাদেরও কাজ যে নিজ দায়িত্বে একটু ক্লাসটাকে শেয়ার করে দেওয়া বা বন্ধুদেরকে মেনশন করে দেওয়া, যাতে তাদের কাছেও এই ক্লাসটা পৌঁছে যায়। ওকে, ঠিক আছে। তো আজকে আমরা যে টাইপ 2টা করবো, অর্থাৎ আমরা টাইপ 1-এ দেখাই দিয়েছিলাম যে কি কি করছি, এবার আমরা আজকে করবো টাইপ 2। কি করবো ভাইয়া? টাইপ 2 করব। এই টাইপ 2 এর মধ্যে কি কি থাকবে? টাইপ 2 এর মধ্যে আমাদের থাকবে ফার্স্টে আমাদেরকে যেটা শিখতে হবে সেটা সরলীকরণ, হ্যাঁ। তো সরলীকরণের মধ্যে সরলীকরণ করতে গেলে পরে আমাদের কিছু সূত্র জানতে হয়। এই যে বুলিয়ান উপপাদ্যের যে সকল সূত্র আছে, এই সূত্রগুলোকে যদি আমরা মুখস্থ রাখতে পারি তাইলে কিন্তু আমরা কি করতে পারি? সরলীকরণটা করতে পারি। এখন বিষয় অনেকেই এই সূত্র নিয়ে পারে না, মানে সূত্রটাই বুঝে না যে কোন ক্ষেত্রে 1 হবে, কোন ক্ষেত্রে এ হবে, কোন ক্ষেত্রে 0 অ্যান্সার হবে।
এই জিনিসটা বোঝে না। আমি আজকে আপনাদেরকে ওই জিনিসটা বোঝাই দেবো যে কোন ক্ষেত্রে 1 হবে, কোন ক্ষেত্রে 0 হবে, কোন ক্ষেত্রে এ লিখতে হবে। হ্যাঁ, মানে এ দিয়ে করলে বি দিয়ে করলে বি, আমি সূত্রগুলোও একটু বোঝাই দেবো। এরপর আসেন, তার মানে আমাদের টাইপ 2 এর মধ্যে ফার্স্ট যে কাজটা হবে, সূত্রগুলোকে শিখতে হবে আর সরলীকরণটাকে শিখতে হবে। কি শিখতে হবে ভাইয়া? সরলীকরণ শিখতে হবে। এবার আসেন 2 নম্বর যেটা আমরা শিখবো সেটা হচ্ছে আমাদেরকে সত্যক সারণী সম্পর্কে জানতে হবে। আপনারা যদি একটু সৃজনশীলগুলো একটু দেখেন। ওয়ালাইকুম আসসালাম, অনেকে সালাম দিয়েছিলেন, ঠিক আছে। আচ্ছা, অনেকে সালাম দিচ্ছেন, আমি একদম সবার সালাম একসাথে দিয়ে দিলাম। হ্যাঁ, উত্তর সবারটা একসাথে দিচ্ছি। ওকে, দেখেন সূত্র এবং সরলীকরণটা আমাদেরকে শিখতে হবে। আচ্ছা, যারা ক্লাসে বসছেন তারা একটা কাজ করবেন। হ্যাঁ, বসে বসে ক্লাসটা করবেন, শুয়ে শুয়ে ক্লাস করার দরকার নাই। কেননা লাস্ট টাইম আর 2 মাস হাতে আছে। আপনারা চিন্তা করেন, আজকে কিন্তু 3 তারিখ, তাই না? কয় তারিখ? 3 তারিখ না? আজকে 3 তারিখ। আজকে 3 তারিখ হইলে পরে 2 মাসও টাইম নেই। 30 তারিখে পরীক্ষা, সামনের মাসে 2 মাসও টাইম নেই, 27 দিন টাইম আছে। তাহলে 27 দিনের মধ্যে আপনি যদি এখনো শুয়ে শুয়ে ক্লাস করেন, তাহলে আপনার আবার ইন্টার দিতে হবে। মানে এই বছর দেওয়া লাগবে না, সামনের বছর আবার দিতে হবে। ঠিক আছে? কেন বলতেছি এই কথা? কেননা অনেকেই হচ্ছে, এই যে আমি হচ্ছে এসএসসির পর থেকে হচ্ছে সিরিয়াস করতেছিলাম। হ্যাঁ, অনেককে সিরিয়াস করছি এসএসসির পর থেকে। ওরা বলছে পাগল পাগল, হ্যাঁ এসএসসির পরে কেউ পড়ে নাকি, এই এখন ঘুরবো ফিরবো, এসএসসি পরীক্ষা দিয়ে কি কেউ পড়ে নাকি? এই যে এসএসসি 24-এর রানিং কিন্তু এই অবস্থা। হ্যাঁ, যে এখন ঘুরবো ফিরবো, এখন কেউ পড়ে নাকি? ঠিক আছে, তো আপনাদেরও ওই অবস্থায় ছিল। তো তখন থেকে আমরা সতর্ক করতেছিলাম, মানেননি। যে এখন এসে বিপদে পড়ে গেছেন। তো এই বিপদ থেকে উদ্ধার করার জন্য কিন্তু ক্লাসগুলো নিয়ে আসছি, তাই না? এমনি এমনি তো নিয়ে আসি না। তো এখন অন্তত বসে একটা খাতা নিয়ে টার্গেট রাখেন যে না, আজকের ক্লাসে 10 মার্ক কনফার্ম করাবে, আমিও কনফার্ম করেই ছাড়বো। এই টার্গেট নিয়ে বসেন। শয়তান যতই খুঁচা দিক, শয়তানকে পাত্তা দিবেন না। শেষ। ওকে, এবার আসেন 2 নম্বরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে, ইংলিশে বলা হচ্ছে ট্রুথ টেবিল, আর বাংলায় বলা হচ্ছে সত্যক সারণী। ঠিক আছে, তো এই সত্যক সারণীটা আমাদেরকে শিখতে হবে। হ্যাঁ, কি শিখতে হবে ভাইয়া? এই সত্যক সারণীটাকে আমাদেরকে একটু শিখতে হবে। 3 নম্বর হচ্ছে আমাদেরকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে মেইন বিষয়, অর্থাৎ আমাদের আজকের টাইপের মেইন বিষয় সেটা হচ্ছে লজিক গেট। কি শিখতে হবে ভাইয়া? লজিক গেট। এটা কিন্তু বিয়ের কোনো গেট না, এটা একটা লজিক গেট। হ্যাঁ, তো আমরা গেট আঁকানো শিখবো। ঠিক আছে, লজিক গেট আঁকানো শিখবো। এরপরে আমাদেরকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে এনকোডার, এনকোডার ও ডিকোডার। কি শিখতে হবে ভাইয়া? এনকোডার ও ডিকোডার। আর 5 নম্বরে যেটা আমাদেরকে শিখতে হবে, অ্যাডার সম্পর্কে জানতে হবে। হ্যাঁ, অ্যাডারের মধ্যে 2 রকমের আছে, সেটা হচ্ছে আমাদের হাফ অ্যাডার আর ফুল অ্যাডার। ওকে, ঠিক আছে। তাহলে এই 5টা জিনিস করতে পারলে পরে আমরা একটা প্রশ্ন কমন পেয়ে যাবো। এখন এই 5টা জিনিসের মধ্যে কি 5টা জিনিসই আসে? একটা প্রশ্নের মধ্যে কি এত কিছু থাকা সম্ভব না? আমরা যেটা দেখছি বেশিরভাগ কোশ্চেনগুলা এই যে লজিক গেট আছে না, এই লজিক গেট থেকে আসে। এখন লজিক গেট পারতে হলে আপনাকে সরলীকরণ পারতেই হবে। আবার লজিক গেটের মধ্যেও দেখা গেছে যে অনেক সময় সত্যক সারণী আগাইতে বলে বা ট্রুথ টেবিল আগাইতে বলে। তো সেই সময় আপনাকে এই সত্যক সারণীটা আপনাকে কি করতে হবে? জানতে হবে। আবার কোনো কোনো প্রশ্নে দেখা গেছে লজিক গেট দিছে, তার সাথে এনকোডার ও ডিকোডারটাও অ্যাড করে দিছে। অর্থাৎ একটা চিত্রে লজিক গেটের চিত্র আছে, আর একটা চিত্র দেখা গেছে যে কি এই এনকোডার ডিকোডারের চিত্র আছে। তার মানে আপনাকে কিন্তু 2টা মিশ্রণ করে দিছে। তো সেই জন্য এই যে আমাদের প্রশ্নটা আছে, আমরা অনেক ঘাটাঘাটি করে আমরা দেখতে পাইছি যে 2 টাইপের কোশ্চেন হয় এখান থেকে। তো সেই জন্য আমরা ভাবলাম যে এইগুলোর বেসিক করাবো, প্লাস কোশ্চেনগুলো আপনাকে দেখাই দিব যে এই কোশ্চেন আসছে। ঠিক আছে, ওকে। এবার এই কটা জিনিস করতে পারলে পরে আপনি আরো 10 মার্ক কনফার্ম করতে পারবেন। তার মানে আমরা গতদিন শেষ করছি হচ্ছে 3.1, যেখান থেকে আমরা 10 মার্ক কনফার্ম করছি অনেক কিছু বাদ দিয়ে। যেমন আমরা গতদিন করছিলাম জাস্ট হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর আর পরিপূরক, এই 2টা টাইপ পরেই কিন্তু আমরা কি করে ফেলছি, আমরা কিন্তু আমাদের 10 মার্ক কনফার্ম করে ফেলছি। আজকে 10 মার্ক কনফার্ম করতে গেলে আমাদেরকে একটু বেশি প্র্যাকটিস করতে হবে। সরলীকরণ সূত্রগুলো একটু জানতে হবে, সত্যক সারণী সম্পর্কে একটু জানতে হবে, লজিক গেটটা কেন শিখতে হবে, এনকোডার ও ডিকোডার সম্পর্কে জানতে হবে, অ্যাডার সম্পর্কে জানতে হবে। তাইলে কেউ যদি মানে আইসিটি কোর্স নাও করে থাকে, আমার মনে হয় যে এখানকার যে বেসিকগুলো দিচ্ছি সেখান থেকেই তার কি বেসিকটা স্ট্রং হয়ে যাবে। ওকে, আসেন তাহলে আমরা আমাদের ক্লাসে চলে যাচ্ছি। সবাই আশা করি রেডি? আমরা ক্লাসে চলে যাচ্ছি। ফার্স্টে যেটা শিখবো সেটা হচ্ছে সূত্র আর সরলীকরণ। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, সবাই রেডি? ওকে, তাহলে আমরা কিন্তু ক্লাসে চলে যাচ্ছি। এগুলো মুছে দিলাম। হ্যাঁ, ঠিক আছে,
আমরা ফার্স্টে যেটা শিখবো সেটা হচ্ছে কি সূত্র আর সরলীকরণ। ওকে, সূত্র মানে আমাদের উপপাদ্য, হ্যাঁ উপপাদ্যগুলো আমাদেরকে জানতে হবে। ওকে, যে বুলিয়ান উপপাদ্যের যে সূত্রগুলো আছে সেইগুলো সম্পর্কে আমাদেরকে একটু জানতে হবে। ওকে, সবাই একটু লিখে নেন, হ্যাঁ সবাই একটু এই সূত্রগুলো লিখে নেন, আমি বুঝাই দিচ্ছি কয়েকটা জিনিস। সবাই একটু এগুলো তুলে নেন, হ্যাঁ এই সূত্রগুলোই আমাদেরকে কাজে লাগবে। আপনাদের ফার্স্ট অফ অল বাসার কাজ হবে এই সূত্রগুলো একদম মুখস্থ করে ফেলা। আর যাদের হচ্ছে সরলীকরণ করতে করতে মুখস্থ হয়ে গেছে তাদের তো হয়ে গেছে, ঠিক আছে। সবাই একটু তুলে নেন, সবাই তুলে নেন, কোনো কথা হবে না, আমি হচ্ছে বুঝাই দিব, নো টেনশন, হ্যাঁ আপনাদের যতটুকু করা যায় আমি করাই দিচ্ছি। ওকে ঠিক আছে, আমাদের কাজ শেষ। আমাদের আর কিছু লাগবে না, এই কয়টা হলেই হবে। ওকে, দেখেন খেয়াল করেন, দেখেন একটু খেয়াল করেন, সবার তোলা হয়েছে? আচ্ছা একটু খেয়াল করেন, আমাদের এখানে কিছু উপপাদ্য আছে যেগুলোকে আমরা মৌলিক উপপাদ্য বলতেছি, এইখানে কিছু আছে আমাদের এটাকে বলতেছে হচ্ছে মর্গানের উপপাদ্য। হ্যাঁ কিসের উপপাদ্য? মর্গানের উপপাদ্য। ওকে ঠিক আছে, এবার খেয়াল করেন, আমরা এই যে মৌলিক উপপাদ্য আছে এবং যে মর্গানের উপপাদ্যটা আছে এইটাকে আমরা বেশি কাজে লাগাই। আমাদের যে আনুষঙ্গিক যে সূত্রগুলো আছে এগুলো কাজে লাগে বাট কম লাগে, এই জিনিসগুলোকে আমরা বেশি কাজে লাগাই, ঠিক আছে। তো আমরা যখন একটা সরলীকরণ করব এই প্রত্যেকটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। এখন বিষয় হচ্ছে ভাইয়া আমি এখানে এ আর বি এই দুইটা অ্যালফাবেট ইউজ করে আমি এই সূত্রগুলো লিখছি। দেখেন প্রত্যেকটা জায়গায় আমার কি আছে, যে অ্যালফাবেটগুলো লিখছি সেগুলো কিন্তু জাস্ট এ আর বি। এখন বিষয় হচ্ছে ভাই আপনার প্রশ্নে কিন্তু এ বি দিয়েও থাকতে পারে, এক্স ওয়াই দিয়েও থাকতে পারে, পি কিউ দিয়েও থাকতে পারে, যে কোনো কিছু দিয়ে থাকতে পারে, ঠিক আছে। তো যেটা দিয়ে থাকুক না কেন আপনাকে ওই অনুযায়ী কিন্তু লিখতে হবে, ঠিক আছে। সূত্রগুলো আপনাকে ওইভাবেই মডিফাই করে নিতে হবে। অর্থাৎ আমি যদি একটু দেখাই, দেখেন আমি এখানে একটা মর্গানের সূত্র লিখছি 2 নম্বরে। এই মর্গানের সূত্র দেখেন আমি লিখছি যে এ ইন্টু বি তার মাথার উপরে বার,
তো এই সূত্রটা এইভাবে থাকতে পারে x ইন্টু ওয়াই তার মাথার উপরে বাই বার, তাহলে হবে হচ্ছে x বার প্লাস ওয়াই বার। ঠিক আছে, তো এইভাবে আমাদেরকে কনভার্ট করে নিতে হবে। তার মানে সূত্রগুলোতে মুখস্থ করলাম এ বি দিয়ে থাকবে তার কিন্তু মানে নাই, যে কোনো অ্যালফাবেট দিয়ে আমাদের আসতে পারে। ঠিক আছে, তো আমরা এইগুলা প্র্যাকটিস করতে করতে আমাদের আয়ত্তে চলে আসবে, এটা নিয়ে আপনাদের টেনশন করার দরকার নাই। আমরা যদি একটু সূত্রগুলো একবার দেখে নেই, একটু যদি চোখ বোলাই, তাহলে দেখতে পারবো দেখেন a প্লাস জিরো ইকুয়াল টু কি হচ্ছে, a প্লাস জিরো ইকুয়াল টু এ হচ্ছে। আপনি যদি সাধারণ সূত্রে চিন্তা করেন, আমরা যদি আসি 1 আর 0 যোগ করলে কিন্তু 1 হয়, তাই না? তাহলে 1 এর জায়গায় a দিয়ে দেন, তাহলে a এর সাথে 0 যোগ করলে পরে এই হবে, তার মানে উপরে যেটা থাকে সেটাই আমাদের অ্যান্সার হয়। তাহলে দেখেন এর সাথে 0 যোগ করছে এ অ্যান্সার। এবার দেখেন a প্লাস 1 ইকুয়াল টু কি হয়, 1 হয়। এখন বিষয় হচ্ছে ভাইয়া a প্লাস 1 ইকুয়াল টু 1 কখন হবে? দেখেন আমরা বাইনারি নিয়ম জানি না ভাইয়া, বাইনারি নিয়ম তো জানি। এখন আসেন বাইনারিতে আমরা যদি এর মানটা 0 ধরি, দেখেন 0 প্লাস 1 ইকুয়াল টু কি হয়, 1 হয়। আচ্ছা, এবার দেখেন a প্লাস a ইকুয়াল টু a, এইটা একটু ব্যতিক্রম মনে হইতে পারে কি a প্লাস a ইকুয়াল টু a। ঠিক আছে, এর সাথে a যোগ করলে কি হবে, a হবে। তারপর a প্লাস a বার ইকুয়াল টু কি 1, a প্লাস a বার ইকুয়াল টু 1। আচ্ছা, এর মানটা আপনি 1 ধরে নেন, সাপোজ এর মান কি ধরলেন, 1 ধরলেন। এখন আপনার সূত্রে কি আছে, a প্লাস a বার, কি আছে ভাইয়া, a প্লাস a বার। তাহলে এর জায়গায় 1 বসান তো, 1 এর পরে মাথার উপরে একটা বার, 1 এর পরে বার থাকা মানে 1টাকে উল্টে যাওয়া, উল্টে যাওয়া মানে বোঝায় হচ্ছে 1 এর মান হয়ে গেছে এখন 0। তাহলে 1 প্লাস 0 ইকুয়াল টু কি হয় অ্যান্সার, 1 প্লাস 0 ইকুয়াল টু অ্যান্সার হয় 1। তাহলে দেখেন a প্লাস a বার মানেও 1। ঠিক আছে, তার মানে এই সূত্রগুলো আমরা প্রতিপাদন করেও কিন্তু দেখতে পারি। তো আমাদের এত প্রতিপাদন দরকার নেই, আমরা জাস্ট কি মাথায় রাখবো, হ্যাঁ জাস্ট মাথায় রাখবো যে কোনটা কি বুঝাইছে, a ইন্টু a মানে a। যদি কখনো আপনি কনফিউশনে পড়ে যান যে কোনটা অ্যান্সার হবে, যে a ইন্টু a মানে হচ্ছে a হবে নাকি 0 হবে নাকি 1 হবে, তখন আপনি এভাবে হচ্ছে প্রতিপাদন করেও একটু দেখতে পারেন, যে কোনো একটা মান বসায় দেখে নেবেন যে কোনটা অ্যান্সার হয়। ঠিক আছে, আচ্ছা যেমন দেখেন a ইন্টু a ইকুয়াল টু a, দেখেন a ইন্টু a ইকুয়াল টু a, এর মান আপনি এখন 1 বসান তো, দেখেন 1 ইন্টু 1 ইকুয়াল টু 1, তার মানে 1 এর সাথে 1 গুণ করলে 1 হয়। আবার দেখেন 0 ইন্টু 0 ইকুয়াল টু 0, 0 এর সাথে 0 গুণ করলে কি হয়, 0 হয়। তাহলে এর সাথে এ গুণ করলে কেন এ হবে না? ঠিক আছে, বি এর সাথে বি গুণ করলে কেন বি হবে না? আমরা কিন্তু এভাবে লিখতে পারি বি ইন্টু বি ইকুয়াল টু বি, সি ইন্টু সি ইকুয়াল টু সি। এর থেকে জেড পর্যন্ত যত অ্যালফাবেট আছে সব অ্যালফাবেটের ক্ষেত্রে এই সূত্র প্রযোজ্য, কিন্তু দুইটা একই অ্যালফাবেট হইতে হবে। এখন আপনি এইভাবে গুণ করলেন বি ইন্টু সি ইকুয়াল টু বি, তা কিন্তু হবে না। দুইটা আলাদা অ্যালফাবেট গুণ করলে কিন্তু সেটা আমাদের অ্যান্সার আমরা পাবো না, সেটার অ্যান্সার আসবে হচ্ছে বিসি। হ্যাঁ, বি ইন্টু সি গুণ করলে হবে বিসি, কিন্তু এই বিসি লাগবে না। হ্যাঁ, আমার লাগবে কি, আমার লাগবে হচ্ছে বি ইন্টু বি গুণ করলে বি। ঠিক আছে, একই অ্যালফাবেট গুণ করতে হবে। ওকে, ঠিক আছে। এবার দেখেন a ইন্টু 1 গুণ করলে a হয়, এর একের সাথে যাই গুণ করেন না কেন সেটা আমাদের আনসার হয়, এটা আপনারা জানেন। a প্লাস a বার হলে পরে 0 হয়। এখন বিষয় হচ্ছে ভাইয়া a ইন্টু a বার হলে পরে কখন 0 হয়, এটাও একটু বুঝাই দেই। দেখেন এর মান 1 ধরেন, হ্যাঁ 1 ধরলে পরে এটা 1 বার, 1 বার মানে কি 1 কে উল্টায় দেওয়া, আর বাইনারি সংখ্যা আমরা জানি 1 উল্টে কি হয় 0 হয়ে যায়, তার মানে 1 উল্টায় গেলে পরে এটা কি হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে। তাহলে 1 এর সাথে 0 গুণ করলে কি হবে অ্যান্সার ভাইয়া, 0ই হবে না। তাহলে দেখেন a ইন্টু a বার মানেও 0, 1 ইন্টু 0 মানেও 0, তার মানে এই সূত্র আমাদের কি আছে, ঠিক আছে। তাহলে a ইন্টু a বার মানে কি 0, a ইন্টু 0 মানে কি 0, 0 এর সাথে যাই গুণ করেন সেটা কি 0 হয়ে যায় না। তাহলে 0 এর সাথে a গুণ করছেন সেটাও কি 0 অ্যান্সার। 1 প্লাস a বার মানেও 0। এখন বিষয় হচ্ছে ভাইয়া 1 প্লাস a বার মানে আবার 0 কেমনে করে হইলো, 1 প্লাস a বার মানে কেমনে করে 0 হইলো? দেখেন 1 প্লাস এখানে একটা যেটা ধরছেন তার উল্টাটা এর মান ধরবেন। ঠিক আছে, প্লাসের ক্ষেত্রে এখানে যেটা ধরছেন তার উল্টাটা এর মান ধরবেন। দেখেন এর মান এর উপরে একটা বার আছে না, তাহলে দেখেন আপনি এখানে এখানে 1 ধরে ফেলছেন কিন্তু অলরেডি, তাহলে এর মানে এখানে কিন্তু 1 ধরা যাবে না, কি ধরা লাগবে 0। তাহলে এখানে 0 এর উপরে কি হচ্ছে বার, 0 এর উপরে বার মানে কি ভাইয়া, 0 এর উপরে বার মানে হচ্ছে 1। তাহলে 1 প্লাস 1 যোগ করলে পরে 10 হয়, এটা আপনারা জানেন। 10টা আমাদের বসানো যায় না, আমাদের বসাই কি যোগফলে বসাই কি 0 না, তো সেই জন্যই আমাদের 1 প্লাস a বার মানে হচ্ছে 0। ঠিক আছে, তো এই সূত্রগুলো এইভাবে হচ্ছে আমরা প্রতিপাদন করতে পারি, বাট আমাদের দরকার নাই, আমরা মনে রাখার সাথে এইভাবে প্রতিপাদন করে দেখতে পারি পরীক্ষার হলে যে আমাদের উত্তরটা ঠিক আছে কিনা, আমি ঠিক বসাইলাম কিনা। ঠিক আছে, তো আপনারা চাইলে এভাবে দেখতে পারেন, কিন্তু আমরা সরাসরি চাইলে কিন্তু কি সূত্রটা মনে রাখতে পারি। আর আমাদের যে সূত্রটা দুইটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের এই মর্গানের সূত্র। হ্যাঁ, মর্গানের সূত্র দেখেন
এ প্লাস বি তার মাথার উপরে বার আছে। তো এটা মাথায় রাখবেন যে এই সূত্রটা কিভাবে আমরা ভাঙি। এ প্লাস বি তার মাথার উপরে একটা হোল বার না, একটা পুরাপুরি বার না। একটা পুরা বাস এক কথা, একটা হাফ বাস আর এক কথা, তাই না? একটা পুরা বাস এক কথা, একটা হাফ বাস আর এক কথা। তাহলে দেখেন এ প্লাস বি তার মাথার উপর একটা পুরা বাস দিয়ে দিছি। হ্যাঁ, তাহলে আমরা এখন কি করব, যখন পুরা বাস দিয়ে দিছি তখন তার অ্যান্সার হয় হচ্ছে হাফ বাস করে, মানে দুইজন আলাদা আলাদা করে নেয়। মানে দুইজন একসাথে এক জমির নিচে ছিল, পছন্দ হচ্ছে না, এখন ভাগাভাগি করা লাগবে। তো তারা কি করে, তারা ভাগাভাগি করে ফেলে। হ্যাঁ, ভাগাভাগি করে ফেললে পরে এই প্লাস হয়ে যায় গুণ, আর দুইজনের কি মাথার থেকে দুইটা বার হয়ে যায়। দেখেন একটা জিনিস আমি একটু বোঝাই দেই, কই গেল, ওকে, একটু খেয়াল করেন। হ্যাঁ, এই সূত্রটা আমি একটু বোঝাই। দেখেন এ প্লাস বি তার মাথার উপরে একটা বার আছে, এই যে বার, হ্যাঁ, এখন ওটা কি করবে, ওরা ভাগাভাগি করে ফেলবে। নিচে যোগ, মাথার উপরে বার, এরকম থাকলে পরে এই যোগ উঠে যায়, আর দুই, এই যে একবার ছিল দুইবার হয়ে গেল। এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, বুঝাইতে পারছি? কিচ্ছু না, জাস্ট কিচ্ছু করবেন না। হ্যাঁ, এখানে ছিল, এটা উঠে গেল, আর মাঝখান থেকে ভাগ করে দেন, শেষ। এটাই আমাদের অ্যান্সার, এ বার ইন্টু বি বার। তাহলে এ প্লাস বি তার মাথার উপরে হোল বার ইকুয়াল টু কি, এ বার ইন্টু বি বার। আবার দেখেন সেম ভাবে এ বার ইন, মানে এ ইন্টু বি তার মাথার উপরে হোল বার, এ ইন্টু বি তার মাথার উপরে হোল বার। এখানে কি আছে, ইন্টু আছে না? এই ইন্টু তুলে দিয়ে যোগ বসাবেন, ইন্টু তুলে দিয়ে যোগ বসাবেন, দুই পাশের মাথা কেটে দেন, দুজনের আলাদা করে দেন বাস। হ্যাঁ, দুজনেরটা নেওগা, মানে জমি আলাদা করে দিলেন। হ্যাঁ, জমি আলাদা করে দিলেন, তাহলে এটাই কিন্তু অ্যান্সার। দেখেন এ ইন্টু বি তার মাথার উপরে বার, এ বার প্লাস বি বার। ঠিক আছে, আচ্ছা, আর কিছু লাগবে না। এই সূত্রগুলো জানা থাকলে পরে আপনি সরলীকরণ করতে পারবেন। এই সূত্রগুলো জানা থাকলে আপনি সরলীকরণ করতে পারবেন, আরামসে করতে পারবেন। এখন সরলীকরণ কেন শিখাইলাম, লজিক গেটে অনেক সময় দেখায় যে আমাদের সরলীকরণ করার কথা, বা এনকোডার ডিকোডার যখন আমরা করতে যাব তখন দেখাবে কিছু জিনিসে আমাদের হচ্ছে সরলীকরণ করতে হবে। তো এই সরলীকরণ বা হাফ এটার ফুল এটার ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে সরলীকরণ করা লাগে। সরলীকরণটা আমাদের সব ক্ষেত্রে একটু দরকার হয়, সেজন্যই আমাদের এই সূত্রগুলোও জানা দরকার। সরলীকরণ জানতে হলে সূত্রগুলোও জানতে হবে। ঠিক আছে, ওকে, তাহলে আসেন আমরা এখন একটু সরলীকরণ শিখে আসি। এটা আশা করি আপনারা বুঝতে পারছেন। আমার মনে হয় না কোথাও সমস্যা আছে। যাদের সূত্রে সমস্যা আছে তারা একটু ছোট্ট করে 2-3 বার রিভাইজ দিবেন, দেখবেন আপনাদের সূত্র মুখস্থ হয়ে গেছে। বা সরলীকরণ বেশি বেশি প্র্যাকটিস করবেন, দেখবেন আপনাদের হয়ে গেছে। হ্যাঁ, আমি সরলীকরণটা একটু দেখাই। ওকে, ঠিক আছে। আজকের ক্লাসে যারা শেষ পর্যন্ত ধরে রাখতে পারবে, হ্যাঁ, তারা তো 10 মার্ক কনফার্ম করবে। কিন্তু যারা ধরে রাখতে পারবে না, তারা গিয়েছে যদি দেখে যে 3 অধ্যায় থেকে 3টা প্রশ্ন করছে, তখন তারা মারা খাবে। ঠিক আছে, আর দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা এমসিকিউ তো পাবোই, 3 অধ্যায় থেকে এমসিকিউ তো পাবো। এমসিকিউর মধ্যে যদি 2-1টা সরলীকরণ দিয়ে দেয়, বা ছোটখাটো যদি লজিক গেট দিয়ে দেয়, যদি বলে যে এই ফাংশনটা কি হবে, তখন তো আমরা শেষ। আমাদের তো এই জিনিসগুলো শিখতে হবে, তাই না? আমরা তো না শিখে বা ওইখানে 2-3 মার্ক ছেড়ে দিয়ে আসবো এই চিন্তা করে, আপনি কয় জায়গা থেকে 2-3 মার্ক ছাড়বেন? আপনি চিন্তা করে আছেন 5 অধ্যায় থেকে 2-3 মার্ক ছাড়বেন, আপনি চিন্তা করে আছেন 3 অধ্যায় থেকে 2-3 মার্ক ছাড়বেন, 4 অধ্যায় থেকে 2-3 মার্ক ছাড়বেন, কয় মার্ক ছাড়বেন আপনি? তাই আপনার ঠিক কি হবে যে না, আমি সব অধ্যায় করে যাবো যেখান থেকে প্রশ্ন আসা আসুক, আমি সব পারি। ঠিক আছে, আমি সবগুলোই পারি যেখান থেকে প্রশ্ন আসা আসুক। ঠিক আছে, তো ওই চিন্তা করে দেওয়া যাবে না, ভাই এই অধ্যায় থেকে আমি 2-3 মার্ক ছাড়ে দিয়ে আসলাম, সমস্যা কি আমার? এই চিন্তা করে দেওয়া যাবে না। ঠিক আছে, ওকে, হাতে 2 মাস টাইম আছে, বা 2 মাসের কিছু কম আছে, সমস্যা নাই, এই টাইমটা কাজে লাগান, হয়ে যাবে। খুব বেশি টাইম নাই, বাট এই টাইমটা কাজে লাগালে হয়ে যাবে আপনাদের A+ তোলা যথেষ্ট, যথেষ্ট সময় আছে। ঠিক আছে, আসেন আমরা একটা কি করব, একটা সরলীকরণ করব। আমি কিন্তু সব সূত্র মুছে দিছি। হ্যাঁ, আচ্ছা, ফার্স্টে আমি একটা সরলীকরণ করি, সেটা আপনাদের জন্য খুবই ইজি হবে। হ্যাঁ, দেখেন আমি একটা সরলীকরণ লিখলাম, A + B ইন্টু C + D তার মাথার উপরে হোল বার। দেখেন তো এই যে সূত্রটা একটু চেনা চেনা লাগে কিনা, দেখেন এই সূত্রটা চেনা চেনা লাগে কিনা। আমরা একটু আগে একটা সূত্র শিখছি। আচ্ছা, আজানটা শেষ হোক। হ্যাঁ, আজানটা শেষ হোক, 1 মিনিট টাইম নিচ্ছি, কেউ যাবেন না। যদি শয়তানের নাড়াচাড়া দেয় তাহলে শয়তানের একটু বুঝ দিবেন। ঠিক আছে, ওকে, তাহলে 1 মিনিট পরে দেখা হচ্ছে। ওকে, আমাদের আজান শেষ। আসেন আমরা দেখেন তো এই সূত্র, এটা চিনতে পারলেন কিনা? একটু আগে বুঝাইছি সূত্রটা। হ্যাঁ, এটা চিনতে পারছেন কি?
পারেননি। দেখেন একটু আগে আমরা বললাম যে বারের নিচে যদি কোনো কিছু গুণ অবস্থায় থাকে তাহলে কি হবে ভাইয়া, বারটা ভেঙে যাবে। হ্যাঁ, বারটা ভেঙে যাবে এবং মাঝখানে কি হবে, যদি গুণ অবস্থায় থাকে তাহলে যোগ অবস্থায় চলে যাবে। তাহলে কি অবস্থায় চলে যাবে, যোগ অবস্থায় চলে যাবে। এখন আপনি এই জিনিসটাকে এই ধরেন, এই জিনিসটাকে বি ধরেন, তাহলে দুইটার মাঝখানে কি এটা গুণ অবস্থায় আছে না? তাহলে গুণ অবস্থায় থাকলে কি হবে ভাইয়া, গুণ অবস্থায় থাকলে বারটা ভেঙে যাবে। তাহলে ভেঙে দেন। হ্যাঁ, ভেঙে দেন। এ প্লাস বি তার মাথার উপরে হোল বার। ওকে। আবার সি প্লাস ডি তার মাথার উপরে হোল বার। আর গুণ অবস্থায় থাকলে মাঝখানে কি অবস্থায় চলে আসবে, যোগ অবস্থায় চলে আসবে। এখন আপনাকে সাইডে এই যে আপনার যে উপপাদ্যটা ভেঙে করছেন এটা সাইড নোট দিয়ে দিতে হবে, সাইড নোট দিয়ে দিতে হবে। যদি দেন মার্ক বেশি পাবেন, মানে ফুল মার্ক পাবেন। আর যদি না দেন, আপনাকে স্যার যদি দয়া মায়া করে ফুল মার্ক দেয় তাইলে পাবেন, নাহলে 1 মার্ক কাটলে কাটতে পারে। ঠিক আছে? ওকে। এরপরে 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 দেখেন, এবার এটা চেনা চেনা লাগে কিনা দেখেন তো। এ প্লাস বি তার মাথার উপরে হোল বার। একটু আগে আমরা একটা সূত্র শিখে আসছি, সেটা হচ্ছে মর্গানের সূত্র। এটাও মর্গানের সূত্র, এটাও মর্গানের সূত্র। এ প্লাস বি তার মাথার উপরে হোল বার ইকুয়াল টু লেখা যায় এ বার ইন্টু বি বার। কেননা বার ভেঙে যায় আর প্লাস থাকলে গুণ অবস্থায় চলে যায়। কেবলই শিখে আসছে না, কেবলই শিখে আসছে না। প্লাস থাকলে কি অবস্থায় চলে যায়, গুণ অবস্থায় চলে যায়। তাহলে এটাকে ভাঙেন এবার মর্গানের সূত্র অনুসারে, এই সূত্র অনুসারে ভাঙেন। তাহলে কি হবে ভাইয়া, এটা হবে এ বার ইন্টু বি বার প্লাস প্লাস এটা কি হবে ভাইয়া, এইটা কি হবে বলেন তো, এইটা কি হবে বলেন বলেন বলেন। এরপর এটা কি হবে, সি প্লাস ডি তার মাথার উপরে হোল বার। সেম সূত্র না, সেম সূত্র না। তাহলে কি হবে, সি বার ইন্টু ডি বার। ওকে, সি বার ইন্টু ডি বার। এটাই আমাদের অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার, এটাই আমাদের সরলীকরণ। ঠিক আছে, সরলীকরণ হয়ে গেছে। সরলীকরণ মানে যতটুকু ভাঙা যায়, এরপরে কি আর কিছু করা যায়, করা যায় না। এই জন্য যতটুকু করা যায় করছি, এটাই আমাদের সরলীকরণ। সরলীকরণ মানে যতটুকু সরল করা যায়। ওকে, এবার আসেন একটা বড় সরলীকরণে যাই। ঠিক আছে, এতক্ষণ বাচ্চা বাচ্চা বুঝ দিলাম। হ্যাঁ, এবার একটু বড় কিছুতে যাই। ঠিক আছে, এবার একটু বড় কিছুতে যাব, চলেন। ঠিক আছে, হয়েছে এটা। ওকে, এবার আসেন দেখেন। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এরকমের, যে আমাদের বলছে যে এ প্লাস বি ইন্টু আমাদের বলছে হচ্ছে এ প্লাস সি ইন্টু কি বলছে, এ প্লাস সি। এটা আমাদের বলছে সরল করতে। এটাকে সরল কিভাবে করব মাথায় রাখবেন। হ্যাঁ, সবসময় মাথায় রাখবেন, যখন আমাদের দুইটা ফাংশন দেওয়া থাকবে, এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, যখন আমাদের দুইটা ফাংশন দেওয়া থাকবে তখন আমরা কি করব, একটা একটা করে গুণ করব। অর্থাৎ একবার এর সাথে এ গুণ করব, এর সাথে এ গুণ করব। তাহলে এর সাথে এ গুণ করলে কি হয় ভাইয়া, এ ইন্টু এ। আবার এ এর সাথেই সি গুণ করব, এ এর সাথে কাকে গুণ করব, সি কে গুণ করব। তাহলে কি হবে ভাইয়া, তাহলে হবে এ ইন্টু সি। এবার এই বি এর সাথে এ কে গুণ করব, তাহলে কি হবে এ বি। এ বি যে কথা, বি এ একই কথা। তা আমি সাজায় লিখলাম এ বি। ঠিক আছে, সাজায় লিখলাম এ বি। ওকে। এবার এই বি এর সাথে সি কে গুণ করব, বি এর সাথে সি কে গুণ করব, তাহলে কি হইলো বিসি। কি হইলো বিসি। এবারে দেখেন, এবারে দেখেন এখান থেকে আমাকে কি করা যায়, এখান থেকে আমাকে কি করা যায়, আমার কি করা যায় বলেন তো। এর পরের ধাপে আমি কি করতে পারি। হ্যাঁ, একটু তাকায় দেখেন যে এখান থেকে আমি কি করতে পারি বলেন তো, কি করা যায় বলেন। তাকায় দেখেন কি করা যায়। দেখেন এখানে এ ইন্টু এ আছে। ভাই আমাদের একটা সূত্র পড়ে না, মনে পড়ে কি, যে আমরা সূত্র লিখছিলাম এ ইন্টু এ মানে একটাই, দুইটাই গুণ করলে কি লেখা যায়, একটাই লেখা যায়। তাহলে এখানে দুইটাই গুণ অবস্থা আছে, একটাই লেখেন। এরপরে এ সি আছে, তারপরে এ বি আছে, তারপরে কি আছে, বিসি আছে। কি আছে, বিসি আছে। আচ্ছা, এবার আসেন বিসি বিসির মতো থাক। এবার দেখেন এই তিনটা ফাংশন থেকে কি কমন যায়, কমনটা যায় কি, তিনটার মধ্যে একটা জিনিস কমন আছে। কি কমন আছে ভাইয়া, এ কমন আছে। কি কমন আছে, এ কমন আছে। তাহলে এখান থেকে এ কমন নিলে থাকে হচ্ছে ওয়ান, থাকে কি ওয়ান। এখান থেকে এ কমন নিলে থাকে হচ্ছে সি, থাকে কি সি। এখান থেকে এ কমন নিলে থাকে হচ্ছে বি। ঠিক আছে,
প্রত্যেকটার উপর থেকে আমি এ কমন নিয়ে নিছি, এই যে এটাকে সামনে লিখছি কমন নিয়ে নিছি, তাহলে এখানে এ কমন নিলে আর কিছু থাকে? কিছু নাই, মানে কি আছে? ওয়ান আছে। এখান থেকে এ কমন নিলে পরে থাকে কি? সি। এখান থেকে এ কমন নিলে থাকে কি? বি। তাহলে ওয়ান প্লাস সি প্লাস বি। ওকে, এবার আসেন, এখানে আমাদের আছে হচ্ছে বি সি। কে আছে ভাইয়া? বি সি। ওকে, এবার একটু খেয়াল করেন, এই যে লাইনটা আছে ওয়ান প্লাস সি প্লাস বি, মাথায় রাখবেন এইটা মানে হচ্ছে ওয়ান প্লাস সি প্লাস বি। দেখেন এইটা ইকুয়াল টু লেখা যায় যে ফার্স্ট দুইটা ওয়ান প্লাস সি ইন্টু ওয়ান প্লাস বি। ঠিক আছে, এইটা ইকুয়াল টু কি লেখা যায়? ওয়ান প্লাস সি প্লাস বি মানে লেখা যায় ওয়ান প্লাস সি ইন্টু ওয়ান প্লাস বি। ওকে, এই দেখেন আমরা একটা সূত্র শিখছিলাম এ প্লাস বি প্লাস সি, মনে আছে কিনা জানি না। এই এ প্লাস বি প্লাস সি মানে এ প্লাস বি ইন্টু বি প্লাস সি। ঠিক আছে, ইন্টু সরি এ প্লাস সি, এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। মানে কি করবেন, এই ওয়ানের সাথে সি কে গুণ, সি কে একবার, ওয়ানের সাথে বি কে একবার, ওয়ান দুইজনের সাথে থাকবে, ওয়ান দুইজনের সাথে থাকবে, ডাবল। হ্যাঁ, বুঝে নেন, হ্যাঁ ডাবল। ওকে, এবার তাহলে এখান থেকে আমরা কি পেলাম? ওয়ান প্লাস সি আর ওয়ান প্লাস বি না? আমরা শিখে আসছিলাম ভাইয়া সূত্রতে। কিসে শিখে আসছিলাম? সূত্রতে শিখে আসছিলাম যে ওয়ান প্লাস এ, বা আমি একটু এটাকে উল্টাই লিখি, এ প্লাস ওয়ান মানে হচ্ছে ওয়ান। শিখে আসছেন কিনা দেখেন, আপনারা যদি সূত্রটা খাতায় লিখে রাখেন তাহলে একটু তাকায় দেখেন, ভাই লিখছিলেন এ প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান, তাহলে এটাকে জাস্ট উল্টাই ওয়ান প্লাস এ লেখা যায় না? ওয়ান প্লাস এ মানেও তো ওয়ান, একই কথা। ওয়ান প্লাস এ মানে যদি ওয়ান হয়, ওয়ান প্লাস বি মানে কেন ওয়ান নয়? তারপরে ওয়ান প্লাস বি মানে ওয়ান, তারপরে ওয়ান প্লাস সি মানে ওয়ান, মানে ওয়ান প্লাস এ থেকে জেড যে কোনো অ্যালফাবেটের ক্ষেত্রে কি হবে? আমাদের ওয়ান হবে। তার মানে ওয়ান প্লাস এর থেকে জেড পর্যন্ত যে কোনো অ্যালফাবেট যদি থাকে তার মানে সেটা আমাদের কি হবে? ওয়ান হবে। সেটা কি হবে? ওয়ান হবে। তাহলে ওয়ান প্লাস এ মানে যদি ওয়ান হয়, ওয়ান প্লাস বি মানে ওয়ান, ওয়ান প্লাস সি মানে ওয়ান। তাহলে দেখেন এটাকে যদি ভাঙি তাহলে আমরা পাই হচ্ছে ওয়ান প্লাস সি আর ওয়ান প্লাস বি। তাহলে ওয়ান প্লাস সি মানে ওয়ান, ওয়ান প্লাস বি মানে ওয়ান। তো আমরা এটাকে সরাসরি না লিখে সরাসরি ওয়ান লিখে দিতে পারি না? পারি, বাট আমি লিখবো না। কেন লিখবো না? কারণ আপনারা নিউ, আপনারা নতুন। আমি ভাবতেছি আপনারা নতুন, আপনারা লাস্ট ব্যাচ, আমি ভাবতেছি না। আপনারা শিখতে আসছেন, আমি আপনারা নতুন, সেজন্য আমি লিখলাম না, আমি এটাও লিখলাম। ঠিক আছে, আচ্ছা এবার দেখেন, তাহলে মানে এটা ওয়ান, এটা ওয়ান, তার মানে এ ইন্টু ওয়ান, তাই তো? ওয়ান প্লাস সি মানে ওয়ান, ওয়ান প্লাস বি মানে ওয়ান, ওয়ান প্লাস সি মানে ওয়ান, ওয়ান প্লাস বি মানে ওয়ান, তার মানে এটুকু ওয়ান, এটুকু ওয়ান, আর এর সাথে ওয়ান গুণ করলে এই হয়। আচ্ছা, তাও লিখলাম না, বি প্লাস বি সি, তাহলে এ প্লাস বি সি, এটাই আমাদের আনসার, এটাই আমাদের সরলীকরণ। খুব কঠিন কি ভাই? খুব কঠিন? খুব কঠিন না কিন্তু, জাস্ট সূত্রগুলো আপনাকে জানতে হবে, জাস্ট সূত্রগুলো জানলে আপনারা কাজ শেষ। ঠিক আছে, তো এটা করলাম আমি দুইটার ক্ষেত্রে, হ্যাঁ দুইটা ফাংশনের ক্ষেত্রে এইভাবে করলাম। আমি এবার একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যদি আপনাদের কোনোভাবে তিনটা ফাংশন থাকে তাহলে কি করবেন। হ্যাঁ আমি একটু দেখাচ্ছি। ওকে, এটা হইলো ভাইয়া, এটা বুঝতে পারছেন আপনারা? সবাই একটু কমেন্টে জানান তো বুঝতে পারলেন কিনা। সরলীকরণ আমি তিন চারটা করাবো, হ্যাঁ সরলীকরণে বেশি টাইম দিব না, লজিক গেটে গিয়ে আমাদের সরলীকরণ আছে কিছুটা। ওকে, সবাইকে ক্লিয়ার? আচ্ছা, কি লাগতেছে রে ভাই? ক্লাসে সমস্যা হচ্ছে কেন? ক্লাসে সমস্যা হওয়ার কথা তো না। আচ্ছা, সবাই বলতেছে ক্লাসে সমস্যা হচ্ছে, ক্লাসে কি কোনো সমস্যা হচ্ছে? বুঝতে পারতেছেন না আপনারা? ওকে ক্লিয়ার, সবাই তো ক্লিয়ার। ওকে ঠিক আছে, তাহলে এটা গেল, হ্যাঁ এটা গেল, এটা মুছে দিলাম। এবার আসেন আরো একটা জিনিস বোঝাই, দেখেন সব ইজি, হ্যাঁ কোনো কিছু কঠিন না, আমরা কঠিন বানাই তাই। আমরা বলি লজিক গেট কঠিন, আগে থেকে বলি লজিক গেট সেই কঠিন, আসলেই কঠিন মনে হয়। আমরা বলি, আমরা কিন্তু বলি না যে বিয়ের গেট কঠিন, তাই না? বিয়ের গেটেও আমরা কঠিন ভাবি, ওই যে টাকা দেওয়া লাগে, হ্যাঁ কঠিন ভাবি, কিন্তু আসলে কি কঠিন? কঠিন না, দিলেই কিন্তু ছেড়ে দেয়, তাই না? দিলেই ছেড়ে দেয়, তাহলে কোনো কিছুই কঠিন না। ঠিক আছে, আপনি অঙ্ক করে আসবেন, আপনি এইভাবে সূত্র বসে আসবেন, সহজ। ঠিক আছে, তো আপনি কিছু দিবেন, ওরা ছেড়ে দিবে, ঠিক আছে, মার্ক দিয়ে দিবে। ওকে, এবার আসেন আমি আরেকটা করব, সেটা হচ্ছে এরকমের যে ধরেন এরকমের এ বার বি, এ বার বি প্লাস, দাঁড়া আমি একটা সমীকরণ দেখে আসি, হ্যাঁ ওকে ঠিক আছে, এ বার বি বার প্লাস এ বি। ওকে, এইটা আমরা করব, হ্যাঁ
এ বার বি প্লাস এ বার বি বার প্লাস এ বি, এই একটা সমীকরণ আমরা কি করব, সরলীকরণ করব। তো মাথায় রাখবেন, আমরা কখনো হ্যাঁ ট্রিপল নিয়ে কাজ করব না, আমরা সবসময় ডাবল নিয়ে কাজ করব। এই ক্ষেত্রে আমরা কি করব, সবসময় ডাবল নিয়ে কাজ করব। ডাবল মানে কি ভাইয়া, আমরা এটাকে আর এটাকে নিয়ে কাজ করব, আমরা একে সাইডে রেখে দিব। ঠিক আছে, আমাদের যে কোনো দুইজনকে নিয়ে কাজ করবো, একজনকে সাইডে রেখে দেবো যদি ট্রিপল থাকে। আর যদি ডাবল থাকে তাহলে ভালো। আর এর সাথে যদি আরেকজন থাকে, ধরেন সাপোজ আরেকজন চলে আসছে যে এ বি বার, এ চলে আসছে, তাহলে চারজন হয়ে গেছে না, এ একজন এ একজন এ একজন এ একজন, চারজন হয়ে গেছে না। তাহলে আমরা এই দুজনকে নিয়ে কাজ করব আর এই দুজনকে নিয়ে কাজ করব। ঠিক আছে, বুঝাইতে পারছি? আচ্ছা, এখন কোনোভাবে দেখা গেল এই জিনিসটা সামনে থাকলো, ধরেন প্রথমে আছে, তাহলে কি করব, একে প্রথম থেকে টেনে নিয়ে গিয়ে লাস্টে বসাবো। কেন বসাবো, কেন বসাবো, দেখেন এর এই এর মাথার উপরে কোনো বার নাই, আবার এই এর মাথার উপরে কোনো বার নাই, তাহলে এই দুটো থেকে আমরা কমন নিতে পারবো। সেই জন্য আবার দেখেন এর মাথার উপরে একটা বার আছে, ফার্স্টটা খেয়াল করেন, ফার্স্ট লেটারটা খেয়াল করেন, এ এর মাথার উপরে বার আছে, এ এর মাথার উপরে বার আছে, তাহলে এখান থেকে এইটা কমন নিতে পারবো। সেই জন্য যদি এ ফার্স্টেও বসতো তাহলে এখানে টেনে নিয়ে এখানে বসাইতাম। বুঝাইতে পারছি? ওকে, এবার আসেন, তাহলে এটা আমাদের ছিল না, এটা আমি জাস্ট বোঝানোর স্বার্থে দিছিলাম। আসেন এবার আমি এই সরলীকরণটা করে দেখাই। দেখেন একদম ইজি জিনিস। হ্যাঁ, তাহলে আমরা কাকে কাকে নিয়ে কাজ করব, দুইজনকে নিয়ে কাজ করব, কখনো তিনজনকে নিয়ে কাজ করা যাবে না। হ্যাঁ, এই যে অনেকে আছে যে তিনজনকে নিয়ে, ওকে, বুঝেন তো? ওকে, আসেন, এবার বি প্লাস এবার বি বার, তাই না? তাহলে এখান থেকে কি করতে হবে, এখান থেকে আমাকে অবশ্যই অবশ্যই দুইজনকে নিয়ে কাজ করতে হবে। এখন এই দুইজনের মধ্যে কি কমন বলেন তো, এই ফার্স্ট দুইজনের মধ্যে কমন আছে না, কি কমন আছে, এ বার কমন আছে, তাই না? কি কমন আছে ভাইয়া বলেন, আপনারা বলেন কি কমন আছে, এ বার কমন আছে, তাহলে এ বারটাকে কমন নিয়ে নেন, এ বারটাকে কমন নিয়ে নেন, তাহলে কমন নিলে কি থাকে, এখান থেকে থাকে বি, এখান থেকে থাকে বি বার, তাই থাকে না? দুইজনের বার থেকে এটা থাকে, আচ্ছা কমন নিলে ওকে, এখানে থাকে এ বি। এবার একটু খেয়াল করেন, এবার একটু খেয়াল করেন, দেখেন এখানে আছে বি প্লাস বি বার। ভাইয়া আমরা একটু আগে শিখে আসছিলাম এ প্লাস এ বার মানে হচ্ছে ওয়ান, শিখে আসছি না? তাহলে বি প্লাস বি বার মানে কি ভাইয়া, বি প্লাস বি বার মানে ওয়ান, তাহলে ওইটা মানেও যেহেতু এটা মানেও যেহেতু ওয়ান, তার মানে বি প্লাস বি বার মানেও ওয়ান, সি প্লাস সি বার মানেও ওয়ান, যেটাই আসুক না কেন, এর থেকে জেড পর্যন্ত যে কোনো অ্যালফাবেট ইউজ করতে পারি। ঠিক আছে, পি প্লাস পি বার মানেও ওয়ান। ওকে, তাহলে বি প্লাস বি বার মানে কি হবে ভাইয়া, ওয়ান, তার মানে এ ইন্টু ওয়ান, এখানে কি থাকলো এ বি, তাহলে এখানে থাকলো এ প্লাস এ বি। এবার দেখেন তো আরো কি শর্ট করা যায়, আরো কি শর্ট করা যায়, দেখেন তো করা যায় কিনা, একটু ভাবেন তো করা যায় কিনা, ভেবে দেখেন তো করা যায় কিনা, আমার তো মনে হয় করা যায়, আমার তো মনে হয় করা যায়, আপনারা একটু ভেবে দেখেন যে করা যায় কিনা। ওকে, আপনারা একটু ভেবে দেখেন করা যায় কিনা। আচ্ছা, করা যায়, হ্যাঁ করা যায়, দেখেন করা যায়, কিভাবে করা যায় হ্যাঁ, একটু খেয়াল করেন, এখানে আছে এবার, এখানে আছে এবার, এখানে আছে এ, আমরা কি করব ভাইয়া, এই দুইটাকে গুণ করব, এটার সাথে এটাকে গুণ করব, আবার এটার সাথে এটাকে গুণ করব, অর্থাৎ এ বারের সাথে একেও গুণ করব, এ বারের সাথে বি কেও গুণ করব। দেখেন এ বার প্লাস এ একটা সাইড, আবার এ বার প্লাস বি আরেকটা সাইড। এবার দেখেন এ প্লাস এ বার মানে কি ভাইয়া, এ প্লাস এ বার মানে কি, এ প্লাস এ বার মানে ওয়ান না, তাহলে এটা মানে ওয়ান ইন্টু এ বার প্লাস বি, তাহলে দেখেন আমাদের লাস্ট অ্যান্সার হচ্ছে এ বার প্লাস বি, এটা আমাদের আনসার। যতটুকু সরলীকরণ আমাদের করা যায় ততটুকু অবধি আমরা করব, এর নিচে কি আর কিছু করা যায়, যায় না, যতটুকু পর্যন্ত করা যায় ততটুকু অবধি আমরা করব। ঠিক আছে, যতটুকু পর্যন্ত করা যায়, বুঝতে পারছি? ওকে, ঠিক আছে, এটা গেল। এরপর আসেন আপনাদের একটা বাড়ির কাজ দিয়ে দেই। হ্যাঁ, আপনাদের একটা অনেক বিশাল বড় একটা বাড়ির কাজ দিয়ে দেই। ঠিক আছে, আসেন, অনেক বড় বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, করে নেন। ঠিক আছে, করে আমাকে দেখাবেন, যারা পারবেন এখনই করে ফেলবেন। ঠিক আছে, যারা পারবেন এখনই করে ফেলবেন, যারা পারবেন না তারা বাসায় বসে আস্তে আস্তে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, এটা এখনই পারার কথা। ওকে, এটা এক নম্বর। দুই নম্বর হচ্ছে আপনাকে দেওয়া হলো যে এ বি সি বার প্লাস এ বি বার সি বার প্লাস এ বি। ঠিক আছে, এটা হচ্ছে দুই নম্বর। এরপর আমরা আরেকটা দিচ্ছি, ওয়েট, আগের নিয়মে দেই। হ্যাঁ,
সি প্লাস বি তার মাথার উপরে বার ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি সি। ওকে, এই তিনটা আপনাদের হচ্ছে বাড়ির কাজ, সরলীকরণ করবেন। ঠিক আছে, বাসায় বসে সূত্র সবগুলো তো ফার্স্ট আমি লিখে দিছি, সূত্রগুলো দেখে দেখে কত দূর অবধি আপনি সরলীকরণ করতে পারেন তত দূর অবধি আপনারা সরলীকরণটা করবেন। ঠিক আছে, আশা করি পারবেন। আমার মনে হয় না যে পারবেন না এমন কেউ আছেন। ঠিক আছে, এতদিনে পারার কথা, এতটুকু সরলীকরণ পারার কথা, তারপরে বোঝাই দিয়েছি কিছু কিছু। এখন বলেন আপনার সরলীকরণে কোথাও সমস্যা আছে কিনা। হ্যাঁ, কোথাও সমস্যা আছে কিনা, আমরা সৃজনশীলে গিয়ে আরো কিছু সরলীকরণ প্র্যাকটিস করব। ঠিক আছে, বলেন সরলীকরণে কোথাও সমস্যা আছে কিনা, বা সমস্যা একটাই থাকতে পারে যে আপনারা যদি সূত্র না জানেন তাহলে আপনাদের জন্য সমস্যা থাকতে পারে, তাছাড়া সমস্যা থাকার কথা না। ঠিক আছে, তাছাড়া কারোর সমস্যা থাকার কথা না। কারো কি সমস্যা আছে? আচ্ছা ভাইয়া, ঠিক আছে। আরেকবার, ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, এটা আমি আরেকবার একটু বোঝাই দিচ্ছি। হ্যাঁ, এটাই বোঝাই দিচ্ছি, এটা বোঝাই দিচ্ছি, আরেকটা করাই দিচ্ছি। ঠিক আছে, যেহেতু বোঝেননি আমি এটাই আরেকবার বোঝাই, আরেকটা বোঝাই দিচ্ছি। দেখেন, আমাদের এখানে বলছিল ওটাকে এ বার বি প্লাস এ বার বি বার প্লাস এ বি। ঠিক আছে, এখন এখান থেকে আমরা দেখব, এখান থেকে আমরা ডাবল নিয়ে কাজ করব, দুইটা নিয়ে কাজ করব, আর একটাকে সাইড করে রেখে দেবো। কেননা তিনটা থাকলে দুইটা নিয়ে কাজ করব, চারটা থাকলে দুইটা দুইটা করে নিয়ে কাজ করব, চারটা থাকলে দুইটা দুইটা করে নিয়ে কাজ করব। এখানে কয়টা আছে দেখেন তো, এখানে একটা দুইটা তিনটা, তিনটা আছে, তিনটা থাকলে দুইটা নিয়ে কাজ করব, অর্থাৎ যে দুইটার মধ্যে আমাদের কমন যাবে। ঠিক আছে, তো দেখেন খেয়াল করেন, এটার মাথার উপরে বার আছে, এটার মাথার উপরে বার আছে, তাহলে এখান থেকে আমাদের কমন যাবে। তার মানে আমি এটা আর এটা নিয়ে কাজ করব, আর এটাকে সাইড হিসেবে রেখে দিব। ঠিক আছে, তাহলে দেখেন এই দুইটাকে নিয়ে যেহেতু কাজ করব, তাহলে এই দুইটার উপর থেকে কি কমন যায় ভাইয়া? এবার কমন যায় না, এবার কমন যায়, তাহলে কমন নিলে থাকে কি? এই এবার কমন নিলে থাকেটা কি? বি থাকে আর বি বার থাকে, তাহলে বি প্লাস বি বার লিখলাম, প্লাস যেটা ছিল সেটা, যেটা ছিল সেটাই। ওকে, এবার দেখেন বি প্লাস বি বার মানে কি? এ প্লাস এ বার মানে যদি ওয়ান হয়, বি প্লাস বি বার মানে ওয়ান, সিম্পল কথা। তাহলে বি প্লাস বি বার মানে কি? ওয়ান। ওকে, তাহলে এ বার ইন্টু ওয়ান মানে এ বার, আর যেটা ছিল সেটাই, মানে যেটা ছিল সেটাই হুবহু আসতেছে, তিন নম্বরটা আসতেছে। এবার আসার পরে দেখেন এখানে আছে এ বার, এখানে আছে এ বি, তাই না? এখানে আছে এ বার, এখানে আছে এ বি, তাহলে এখানে যেহেতু এ বি গুণ অবস্থায় আছে, তাহলে এটাকে একবার এর সাথে দিব আর এটাকে একবার এর সাথে দিব। ঠিক আছে, তাহলে এর সাথে এ বার যোগ অবস্থায় একবার গেল, আবার বি এর সাথে এ একবার যোগ, সরি, বি এর সাথে এবার একবার যোগ অবস্থায় গেল। এটা কিন্তু এবার, হ্যাঁ, উপরে এই তীর চিহ্ন দেওয়ার কারণে বারটা বোঝা যাচ্ছিল না। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে এবারের সাথে বি আরেকবার গেল, গেল। ঠিক আছে, দুইবার গেল। এবার দেখেন এখানে কি আসলো, এবার প্লাস এ, তাহলে এটা কি আবার সূত্রে পড়ে গেল না, এ প্লাস এবারে। আচ্ছা, এ প্লাস এবার যে কথা, এ প্লাস এবার যে কথা, এবার প্লাস এ একই কথা না? একই কথা না, জাস্ট উল্টাই লিখছি, কিছুই তো না। এ প্লাস এবার যে কথা, এবার প্লাস এ একই কথা। এটা মানেও যদি ওয়ান হয়, এ এবার প্লাস এ মানেও তো ওয়ান, তাই তো? তাহলে এটা মানে কি ওয়ান না? এতটুকু মানে কি ওয়ান না? সেই ওয়ান লিখলাম, সেই ওয়ান লিখলাম, আর এটা যেটা ছিল সেটা লিখছি লাস্ট পর্যন্ত। যেহেতু এটা মানে ওয়ান, তাহলে আমাদের অ্যান্সার কি? ওয়ানের সাথে যা গুণ করবেন তাই অ্যান্সার। এটাকে কি আর ভাঙা যায়? যায় না, এটাই অ্যান্সার। ঠিক আছে, আরেকটা বোঝানো লাগবে, আরেকটা বোঝাই দিচ্ছি, নো টেনশন, আমি আরেকটা বোঝাই দিচ্ছি, অন্য কোনো অক্ষর দিয়ে বোঝাই দিচ্ছি। ঠিক আছে, আমি আর একটা বোঝাই দিই। ঠিক আছে, আরেকটা বোঝেন, হ্যাঁ, আরো একটা বোঝেন আপনারা, আমি বোঝাই দিই। দেখেন আমি বললাম এটা ধরেন 4 নম্বর, হ্যাঁ, এখান থেকে বরাবর 4 নম্বর, আর এস টি বরাবর আর বার এস বার টি বার। ঠিক আছে, আচ্ছা, এটা আমরা বার না দিয়ে একেবারে দিয়ে দিই। ঠিক আছে, ওকে, দেখেন দেখেন একটা সমীকরণ লিখছি, বারের নিচে আর এস টি যেটা গুণ অবস্থায় আছে, আর এখানে বারের নিচে আর প্লাস এস প্লাস টি, আর প্লাস এস প্লাস টি। ঠিক আছে, ওকে। এখন এই সমীকরণটাই আমাকে বললো সরলীকরণ করতে। কিভাবে করবো ভাইয়া? একদম ইজি।
বারের নিচে যেগুলো গুণ অবস্থায় থাকে বারগুলা ভেঙে যায় এবং গুণ অবস্থায় থাকলে গুণের জায়গায় যোগ চলে আসে। তাহলে দেখেন প্রত্যেকটা ইন্টু, এখানে ইন্টু আছে না, এই ইন্টুর জায়গায় কি চলে আসবে, যোগ চিহ্ন চলে আসবে। তাহলে আর প্লাস এস প্লাস টি হয়ে যাবে। আর এই বার ভাঙতে ভাঙতে কি হয়ে যাবে, তিনটা বারে ভাগ হয়ে যাবে। তার মানে এখানে বার 3 বারে ভাগ হবে। এখানে কিন্তু আমাদের ভেঙে দেখানো লাগবে না, এখানে যা আছে তেমনই থাকবে। হ্যাঁ, আমরা জাস্ট বোঝানোর স্বার্থে। তাহলে আর বার প্লাস এস বার প্লাস টি বার, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন এই ব্র্যাকেটের মধ্যে দেখেন, নিচে যোগ অবস্থায় আছে প্রত্যেকটা, আর উপরে একটা হোল বার আছে। হোল বার থাকলে কি হবে, নিচে যদি যোগ অবস্থায় থাকে সেটা হয়ে যাবে গুণ অবস্থায়, সেটা কি অবস্থায় যাবে, গুণ অবস্থায়। আর উপরের বারগুলা কি ভেঙে যাবে, ভেঙে প্রত্যেকটার মাথায় একটা একটা করে চলে যাবে, তাই তো। ওকে, তাহলে এটা হয়ে গেল আমাদের, ভাঙা হয়ে গেল। এবারে দেখেন তো আমাদের কোন পর্যায়ে আসলো, দেখেন তো। এবার আমরা কি করতে পারি, হ্যাঁ এবার আমরা কি করতে পারি বলেন, তো এবার আমরা কি করতে পারি, বলেন। এইটা গুণ অবস্থা আছে আর এটা যোগ অবস্থা আছে। তাহলে প্রত্যেকটার সাথে গুণ অবস্থাটা আমরা কি করে দিতে পারি, গুণ করে দিতে পারি না। এই আর বারের সাথে আর বার এস বার টি বার গুণ যাবে। তাহলে আর বার, আবার আর বার এস বার টি বার, এই আর বারের সাথে এই তিনটাকে গুণ দিছি। এবার এই এস বারের সাথে এই তিনটাকে গুণ দিব। তো এস বার যেহেতু মাঝখানে আছে, মাঝখানে দুইটা লিখবো, এস বার ইন্টু টি বার। তারপরে টি বার যেহেতু লাস্ট আছে তাহলে লাস্টে লিখবো আর বার ইন্টু এস বার ইন্টু টি বার ইন্টু টি বার, ঠিক আছে গেল। এবার দেখেন দুইটা কোন জায়গায় আছে, দেখেন আর বার ইন্টু আর বার আছে। আমরা জানি এ বার ইন্টু এ বার মানে হচ্ছে একটা এ বার, তাহলে আর বার ইন্টু আর বার মানে হচ্ছে একটা আর বার, কি ভাইয়া, একটা আর বার। তারপরে এস বার, তারপরে টি বার। আবার এখানেও এস বার ইন্টু এস বার মানে কি একটা এস বার, তার মানে আর বার এস বার টি বার। এখানে টি বার ইন্টু টি বার মানে কি একটা টি বার, তার মানে এখানে আমাদের কি হবে আর বার এস বার টি বার। এবার দেখেন তিনটা কিন্তু একই হয়ে গেছে, আর বার ইন্টু এস বার ইন্টু টি বার, তিনটা একই না। কারণ আমরা জানি যে এ ইন্টু এ মানে এ, আবার এ ইন্টু যতগুলাই থাকুক না কেন এই একটাই লেখা যায়। তার মানে এটাকে যদি এ ধরেন, তিনটা যদি যোগ অবস্থায় থাকে এ প্লাস এ, তার মানে এখানে আমাদের একটাই লেখা যায়, তার মানে এখান থেকে আমরা একটা লিখবো, অর্থাৎ আর বার এস বার টি বার। এটাই আমাদের অ্যান্সার। যতগুলাই থাকুক একই রকমের যতগুলো থাকবে সেটা আমাদের একটা লিখতে হয়, কয়টা লিখতে হয়, একটা লিখতে হয়। তাহলে দেখেন এখানে আর বার এস বার টি বার কয়টা আছে, তিনটা আছে, তিনটা আমরা লিখবো না, একবার লিখলেই হবে। এটাই আমাদের অ্যান্সার, সরলীকরণ এটাই। হ্যাঁ, ওকে, বোঝা গেল, ঠিক আছে। এটা কিন্তু আমি অন্য একটা ইয়ে দিয়ে বোঝালাম, হ্যাঁ অন্য লেটার দিয়ে বোঝালাম, আর এস টি দিয়ে বোঝালাম, ঠিক আছে, আর এস টি দিয়ে বোঝালাম। ওকে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন যে এইভাবে আমাদের ভেঙে 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 কি করতে হবে, সরলীকরণ গুলা করতে হবে, ঠিক আছে। যতটুকু সরল করা যায়, যতটুকু অবধি আমাদের সরল করা যায়, ঠিক আছে। ওকে, হলো, বুঝতে পারছি। এবার বলেন সবাই ক্লিয়ার কিনা। ওকে, এটা লাস্ট বার, হ্যাঁ এটা আরেকবার বোঝাই দেই। আর এস টি গুণ অবস্থায় আছে, যদি গুণ অবস্থায় থাকে এবং মাথার উপরে যদি বার থাকে তাহলে বারগুলা ভেঙে যায় এবং মাঝখানে গুণের জায়গায় যোগ চলে আসে। তাহলে দেখেন গুণের জায়গায় যোগ বসাইছি, বারগুলা ভেঙে দিছি, বারগুলা ভেঙে প্রত্যেকটাকে আলাদা করে দিয়েছি। আবার বারের নিচে যদি যোগ অবস্থায় থাকে তাহলে সেটা যোগটা উঠে যায়, গুণ অবস্থায় চলে যায় এবং বারগুলা কি হয়ে যায়, ভেঙে যায়। এটা আমাদের মর্গানের সূত্র অনুসারে তাহলে আর বার ইন্টু এস বার ইন্টু টি বার। মর্গানের সূত্রটা কেমন ছিল মনে আছে, এ ইন্টু বি তার মাথার উপরে বার ইকুয়াল টু লেখা যায় এ বার প্লাস বি বার। আবার এ প্লাস বি তার মাথার উপরে বার, সেটা ইকুয়াল টু লেখা যায় এ বার ইন্টু বি বার। তার মানে যদি বারের নিচে যোগ থাকে, হোল বারের নিচে যোগ থাকে, তাহলে বার ভেঙে যাবে, যোগের জায়গায় গুণ চলে আসবে। তো এটাই করছি, যে বারের নিচে যোগ ছিল, বার ভেঙে দিছি আর যোগের জায়গায় গুণ অবস্থায় চলে গেছে। আর যদি বারের নিচে গুণ অবস্থায় থাকে তাহলে বার ভেঙে যাবে, গুণের জায়গায় যোগ অবস্থায় চলে আসবে। এটাই করছি, বার ভেঙে গেছে, গুণের জায়গায় যোগ অবস্থায় বসাই দিছি, শেষ। এবার দেখেন
এবার এই যে আর বার প্লাস এস বার প্লাস টি বার প্রত্যেকটা যোগ অবস্থা আছে না, আর এখানে প্রত্যেকটা কি গুণ অবস্থা আছে। তাহলে এইটার সাথে এই আর বারের সাথে এইটুকু পুরাটা গুণ দিব, এই এস বারের সাথে এইটুকু পুরাটা গুণ দিব, এই টি বারের সাথে এইটুকু পুরাটা গুণ দিব। এখন দেখেন এই আর বারের সাথে এইটুকু পুরাটা গুণ দিলে হয় একটা আর বার, এই আর বার যেটা ছিল এটা, আর এই আর বার এস বার টি বার এখানে লিখলাম, লিখছি। ওকে, এবার এই এস বারের সাথে এইটুকু পুরাটা গুণ দিব। তো এখানে এস বার আছে মাঝখানে, তাই আমি এস বার দুইটা মাঝখানে রেখে দিচ্ছি, ঠিক আছে। তাহলে আর বার এস বার এস বার এস বার টি বার, ঠিক আছে। এই এস বারটাকে আমি জাস্ট মাঝখানে লিখে দিচ্ছি। ওকে, ঠিক আছে। আচ্ছা, আর এই টি বারটাকে আমি জাস্ট লাস্টে রেখে দিচ্ছি। দেখেন আর বার এস বার টি বার আর ওই টি বার, ঠিক আছে। এবার দেখেন দুইটা করে কোথায় আছে, দেখেন এখানে দুইটা করে আছে না, ডাবল রাখা যাবে না, একটা করে রাখতে হবে। তাহলে এই দুইটা আর বারের জায়গায় একটা আর বার লিখলাম, এই দুইটা এস বারের জায়গায় একটা এস বার লিখলাম, এই দুইটা টি বারের জায়গায় একটা টি বার লিখলাম। এবার দেখেন তো প্রত্যেকটা একই হয়ে গেছে না, সেম টু সেম হয়ে গেছে না। আর বার এস বার টি বার প্লাস আর বার এস বার টি বার আর বার এস বার টি বার প্রত্যেকটা একই হয়ে গেছে না, এবং প্রত্যেকটা যোগ অবস্থা আছে। তো আমরা জানি যে এ প্লাস এ ইকুয়াল টু একটাই লেখা যায়। তার মানে আর বার এস বার টি বার যতবারই লেখি না কেন যোগ অবস্থায় একটাই লেখা যায়। তাহলে এটাই আমাদের আনসার। বুঝা গেছে? ওকে, ঠিক আছে। এবার আসেন, এটা গেল আমাদের হচ্ছে সরলীকরণ। আশা করি বুঝতে পারছেন। এর জন্য আপনাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এবং সূত্রগুলো একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো যারা এখনো বুঝতে পারতেছেন না, তাদের মনে হয় সূত্রগুলো একটু গ্যাপ আছে, তারা সূত্রগুলো একটু মাথায় নিয়ে নেবেন। প্লাস এর উপরে যত সরলীকরণ প্র্যাকটিস করা যায়, আপনি 50টা 60টা করে সরলীকরণ প্র্যাকটিস করবেন, দেখবেন এটা আপনাদের একদম ফুল ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো এর জন্য আপনাকে একটু টাইম দিতে হবে আইসিটিতে, ঠিক আছে। এছাড়া আর কিছু না। ওকে, চলেন আমরা পরবর্তী ধাপে চলে যাচ্ছি। আমি পুরাটা মুছে দিচ্ছি। হ্যাঁ, আমাদের সরলীকরণ গেল। আমরা এবার একটু যাব হচ্ছে ট্রুথ টেবিলে, ঠিক আছে। কিসে যাবো ভাইয়া? ট্রুথ টেবিলে। ওকে, তো ট্রুথ টেবিলে আমরা কোনো কিন্তু ফাংশনাল কাজকর্ম করতেছি না, আমরা সরাসরি কিন্তু কাজ দেখাচ্ছি। হ্যাঁ, আচ্ছা। ট্রুথ টেবিলে আমি একটা ফাংশন নিব, সেই ফাংশন অনুযায়ী আমি হচ্ছে ট্রুথ টেবিলটা আঁকায় দেখাচ্ছি। ওকে, ওয়েট করুন। দেখেন ভাইয়া, ওকে ক্লিয়ার। ওকে, ঠিক আছে। এবার আসেন ভাইয়া, এবার একটু খেয়াল করেন যে এবার আমরা কি করব ভাইয়া, ট্রুথ টেবিল বা সত্যক সারণী এটা কিভাবে আঁকায় আমরা একটু দেখে নেব। তো আমাদের ফার্স্টে একটা ফাংশন দেওয়া থাকবে। হ্যাঁ, ধরেন আমাদের হচ্ছে একটা ফাংশন দেওয়া থাকবে, বা আমাকে কোনো কিছু একটা সরলীকরণ করে আমাদের একটা ফাংশন আসলো, বা ধরেন উদ্দীপকে একটা আমাদের ফাংশন দেওয়া আছে। কেমন ফাংশন দেওয়া আছে? সাপোজ ধরেন এরকম একটা ফাংশন দেওয়া আছে, এ বার বি বার প্লাস এ বি। হ্যাঁ, এমন একটা আমাদের কি দেওয়া আছে, ফাংশন দেওয়া আছে, ঠিক আছে। তো এমন একটা যদি ফাংশন দেওয়া থাকে, এই ফাংশনটা আমাকে বললো ট্রুথ টেবিল লাগাইতে। এখন আমার জন্য বিপদ হয়ে গেছে, আমি ফাংশনকে সরলীকরণ করা শিখছি, ট্রুথ টেবিল লাগানো শিখি নাই, বা সত্য সারণী করাটা শিখি নাই। এটা আমাকে শিখতে হবে। এখন বিষয় হচ্ছে ভাইয়া, এটা শিখাবো তার আগে একটা কথা বলি। হ্যাঁ, বিষয় হচ্ছে আপনাদের নিশ্চয়ই মডেল টেস্ট পরীক্ষা হয়ে গেছে, তাই না? মডেল টেস্ট পরীক্ষা হয়ে গেছে, প্লাস আপনাদের হচ্ছে প্র্যাকটিক্যাল, আইসিটি প্র্যাকটিক্যালও মনে হয় কলেজ থেকে নিয়ে নিয়েছে, কিছু কিছু কলেজ থেকে নিয়ে নেওয়ার কথা। প্র্যাকটিক্যাল তো কলেজ থেকেই হয়ে যাবে, তাই না? তো যাদের প্র্যাকটিক্যাল কলেজ থেকে হয়ে গিয়েছে তাদের কিন্তু অলরেডি প্র্যাকটিক্যালের মার্ক আপনাদের বোর্ডে চলে গেছে। তো যারা প্র্যাকটিক্যালে ভালোভাবে কলেজে জমা দিয়েছিলেন টেস্ট পরীক্ষায়, তারা এতটুকু শিওর থাকুন যে যদি আপনি ভাইবা দেন, বা আপনাদের কলেজে যদি ভাইবা চালু থাকে, কেননা অনেক কলেজে দেখা যায় যে অটোমেটিক্যালি মার্ক পাঠিয়ে দেয়, আর কিছু কিছু কলেজে কিন্তু পরীক্ষাও নেয়, বেশিরভাগ কলেজে পরীক্ষা নেয়, এবং সেখানে কিন্তু ভাইবা দিতে হয়। তো ভাইবা যদি ভালো হয়, প্লাস আপনার যদি প্র্যাকটিক্যাল খাতাটা পরিপূর্ণ হয়, আপনি আশা রাখেন যে 25-এর ভেতরে, ঠিক আছে, 20 প্লাস মানে আপনি প্রায় 23 মার্ক তুলতে পারবেন। হ্যাঁ, 23, 24, 25, কোনো কোনো কলেজে 25-এ 25 দিয়ে দেয়, কোনো কোনো কলেজ 23 দেয়, কোনো কোনো কলেজে একটু শয়তানি করে 20 দেয়। তার মানে আপনার যে পরীক্ষা হয়েছে, আপনার পরীক্ষার পারফরমেন্সের উপরে আপনার এই মার্কটা নির্ভর করে, ঠিক আছে। অলরেডি আপনাদের কিন্তু অনেক কলেজে আমার মনে হয় যে আইসিটি প্র্যাকটিক্যালের মার্ক চলে গেছে, বোর্ডে চলে গেছে। তো যাদের হচ্ছে 23 মার্ক, মানে ওখানে ধরেন 23 মার্ক পাইছেন, আমি সাপোজ ধরলাম 23 বা 20ই পাইলেন। হ্যাঁ, 20ই পাইলেন, ধরেন 20 পাইলেন, আর এই 3টা ক্লাস করবেন, করে 30 মার্ক কনফার্ম করবেন, তাহলে আপনার মার্ক কনফার্ম হলো হচ্ছে 50। এবার এমসিকিউতে আপনাকে হচ্ছে নজর দিতে হবে। এখন ভাই আমি তো সৃজনশীল আপনাকে পার করে দিলাম, বিষয় হচ্ছে
এমসিকিউর জন্য কি করবেন? এমসিকিউ কিন্তু একটা বড় ফ্যাক্টর আইসিটিতে, তাই না? আইসিটিতে আমাদের শর্টকাট কিন্তু জানতে হবে, কিছু ক্যালকুলেটর হ্যাকস আপনাদেরকে শিখতে হবে, এবং আপনাকে এমসিকিউ গুলো একটু বারবার প্র্যাকটিস করতে হবে। কারণ এমসিকিউ কিন্তু আপনাকে 25টা আসবে, এখন এই 25টা কিন্তু 5 অধ্যায় থেকে আসবে না এমনটা না। 5 অধ্যায় থেকেও থাকবে, 4 অধ্যায় থেকেও থাকবে, 3 অধ্যায় থেকে থাকবে, 1-2 থেকে থাকবে। তো আপনি কোন অধ্যায় কিন্তু গ্যাপ দিয়ে যেতে পারতেছেন না। এখন আপনাকে এই 25-এ 25 তোলার একটা শর্টকাট বুদ্ধি দিয়ে দেয়, হ্যাঁ? সেটা হচ্ছে, আপনি যে কাজটা করবেন, প্রত্যেকটা বোর্ড কোশ্চেন গুলো একটু ভালোভাবে করবেন, প্রত্যেকটা অধ্যায়ের বোর্ড কোশ্চেন গুলো ভালোভাবে পড়বেন। প্লাস এবার যে টেস্ট পেপারটা বের হয়েছে, সেই টেস্ট পেপারে দেখবেন এক টাইপের কোশ্চেন কমন থাকে। এটা আপনাকে শিখতে হবে, হ্যাঁ? এখন তো বড় হয়ে গেছেন, আর কয়দিন পরে অনার্স উঠবেন, কয়দিন পরে পড়াবেন। এই জিনিসগুলো আপনাকে শিখতে হবে, যে নিজের সাজেশন নিজেকে তৈরি করা শিখতে হবে। কেন শিখতে হবে? কারণ অনার্সে গেলে পর আপনাকে কেউ সাজেশন দিতে আসবে না, বা যেখানে যান না কেন আপনাকে কেউ সাজেশন দিতে আসবে না। হয়তো বড় ভাই থেকে 2-1টা জিনিস শুনতে পারবেন, বা যদি কোথাও করেন কোর্স টোর্স আলাদা করে স্যারদের সাথে যোগাযোগ করে, তাহলে সেটা আলাদা বিষয়। বাট সেক্ষেত্রে আপনাকে নিজের সাজেশন নিজে তৈরি করতেই হবে, হ্যাঁ? এবং নিজের পড়াটাকে নিজে বুঝে নিতে হবে। তো সেই ক্ষেত্রে গেলে পরে আপনাকে মানে বুঝতে হবে যে কোন প্রশ্ন কমন আসতে পারে, কোন প্রশ্ন আনকমন, বা কোন টাইপ থেকে কমন আসে বা কোন টাইপ থেকে আসে না। এই জিনিসগুলো আপনাকে নিজেকে তৈরি করা শিখতে হবে। যখন আপনি নিজে তৈরি করা শিখতে পারবেন, তখন দেখবেন আপনার কাছে নিজের কাছে ভালো লাগবে, প্লাস আপনি দেখবেন পরীক্ষায় অনেক মার্ক তুলতে পারতেছে। হ্যাঁ, স্বাভাবিক বিষয়। তো এই 25 মার্ক কিভাবে তুলবেন আমি একটু বলে দেই। দেখবেন আপনি 1 অধ্যায়ে যদি যান বা 2 অধ্যায়ে যদি যান, দেখবেন কিছু টাইপ আছে, কিছু জায়গা আছে যে জায়গা থেকে প্রতিবারই প্রশ্ন আসে। আপনি যদি বোর্ড কোশ্চেন গুলো সলভ করেন, দেখবেন আপনার বইতে বা আপনার যে গাইড গুলো আছে সেখানে দেখবেন যে ধাপে ধাপে হচ্ছে কোশ্চেন গুলো দেওয়া আছে। তো এই ধাপ গুলা খেয়াল করবেন যে কোথায় আমার বেশি কোশ্চেন গুলো আসছে, কোন টাইপ থেকে বেশি কোশ্চেন গুলো আসছে, হ্যাঁ, কোন টাইপ থেকে বোর্ড সবচেয়ে বেশি কোশ্চেন করে। দেখবেন কিছু কিছু টাইপ থেকে 2-3টা করে কোশ্চেন দিয়ে দেয়, কিছু কিছু টাইপ থেকে 1-2টা করে কোশ্চেন দেয়। কারণ আপনি বুঝতে পারতেছেন যে এই টাইপটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য, এই টাইপটাকে আমার নজর দেওয়াই লাগবে, কারণ এখান থেকে 4টা কোশ্চেন আমি কমন পাইতে পারি। তাহলে দেখেন, আপনি যখন এইভাবে টেকনিক্যালি পড়বেন, তখন দেখবেন যে আপনার প্রায় 25-এর মধ্যে, যদি ধরেন আপনার সব অধ্যায় পড়া নাই বা আপনি সব এমসিকিউ পারবেন না, ধরেন আপনার ওই ক্যাপাবিলিটি হয় নাই, হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি দেখবেন যে ওই অনুযায়ী যদি পড়েন 20+ মার্ক আপনার চলে আসবে, 20 মার্ক চলে আসবে 100%। হ্যাঁ, আপনি হচ্ছে 5 অধ্যায় ধরেন কোনো বেসিকই জানেন না, কিন্তু আপনি যদি 5 অধ্যায়ের এমসিকিউ গুলো বোর্ড কোশ্চেন দেখলেন বা ওই অনুযায়ী দেখলেন যে কোনটা কোনটা থেকে প্রশ্ন আসছে, এই টাইপ গুলো একটু মুখস্থ করে গেলেন, দেখবেন আপনার 20 মার্ক প্লাস চলে আসবে। কিন্তু আমার থেকে সাজেশন হচ্ছে, আপনি কি করবেন, 1 থেকে 5 অধ্যায় প্রত্যেকটা অধ্যায় একটু ভালোভাবে দেখে যাবেন, প্রত্যেকটা অধ্যায় একটু ভালোভাবে দেখে যাবেন, এবং চেষ্টা করবেন যেন প্রত্যেকটা অধ্যায় শেষ করার, কেন এখনো 2 মাস টাইম আছে। এই 2 মাসে শেষ করা সম্ভব হয়, শেষ করা সম্ভব, আইসিটি শেষ করা সম্ভব, আইসিটি আপনি 1 মাসে শেষ করা সম্ভব। আমি তো সৃজনশীল দেখেন 3 দিনে তো 3টা কমপ্লিট করলাম, এমসিকিউ করতে আর কতক্ষণ, তাই না? ওকে, তো এগুলো একটু ভালোভাবে পড়েন, হ্যাঁ? আপনার মার্ক আশা করি 90+ থাকবে, হ্যাঁ, আশা করা যায় যে 90+ থাকবে। যদি আপনি লজিক গেট থেকে একটা কোশ্চেন দিলেন, তারপর টাইপ 1 যেটা করেছে সেখান থেকে একটা কোশ্চেন দিলেন, 4 অধ্যায় থেকে একটা কোশ্চেন দিলেন, ঠিক আছে, 3টা কোশ্চেন অলরেডি দিয়ে ফেললেন, হ্যাঁ, আবার দেখা গেল 3 অধ্যায় থেকে অনেক সময় 3টা কোশ্চেনও চলে আসতে পারে। তো 3টা কোশ্চেন আসতে পারে, এখান থেকে 30 মার্ক কমন, ওইখান থেকে 10 মার্ক, 5 অধ্যায় থেকে নাই একটা দিলেনই, যদি না পারেন 1-2 অধ্যায় থেকে দিলেন, তাই দেখেন আপনি 5টা কোশ্চেন কমন। আপনার 5টা কোশ্চেনে 50-এর মধ্যে ধরেন 1-2 অধ্যায় থেকে দিচ্ছেন, আমি ধরলাম 5 মার্কই সৃজনশীল, হয়তো লেখা খারাপ বা এক্সট্রার জন্য 5 মার্ক কাটলো, তাও তো 45 মার্ক, তাও তো 45 মার্ক। এখান থেকে পেলেন ধরেন 20 মার্ক, কত হইলো 65, ওইখান থেকে পেলেন 20 মার্ক 80, এই প্লাস চলে আসছে, ঠিক আছে। আর এখান থেকে যদি 25-এ 25 পান, এখান থেকে যদি একটু বেশি পান, এখান থেকে যদি একটু বেশি পান, 90+100%, ঠিক আছে। তো 90+ পাওয়া কোনো বিষয় না, আইসিটিতে 90+ অনেকেই পায়, ঠিক আছে। ওকে, তো আশা করি বুঝাইতে পারছি। আর একটা কাজ করবেন, যাদের হচ্ছে যে টাইপটাতে বেশি সমস্যা, যেমন অনেকের দেখলাম সরলীকরণে একটু সমস্যা আছে আমার মনে হচ্ছে, বা লজিক গেটে একটু সমস্যা আছে, তারা এই টাইপটিকে একটু বেশি করে প্র্যাকটিস করেন কয়েকদিন। যাতে 5 অধ্যায়ে একটু বেশি সমস্যা, 5 অধ্যায়টাকে একটু বেশি করে প্র্যাকটিস করেন, দেখবেন হয়ে গেছে। বা বেশি বেশি যে স্যারের ক্লাস করছেন সেই স্যারের ক্লাস বেশি বেশি করেন, বা ওই স্যারের কাছে যান, ওই স্যারকে বলেন ভাই এটা বুঝতেছি না, এটা একটু করায় দেন, নিজ থেকে উদ্যোগ নেন, হ্যাঁ। ওই স্যার আপনাকে প্রত্যেকটা জিনিস গিলাই খাওয়াইতে পারবে না ভাই, ঠিক আছে। কয়টা জিনিস করাই দিবে বলেন, আপনি যদি নিজে যদি আগ্রহী না হন। আমি এই যে আজকে ক্লাস দিছে, হ্যাঁ, দেখছে কমপক্ষে 300-400 মানুষ দেখছে না, ক্লাস করতেছে কয়জন, সবাই কিন্তু পারে না, ঠিক আছে, সবাই পারবে না, এটাও স্বাভাবিক। এবার আপনারা যদি দেখেন 23 সাল
সাল এই এসএসসি ব্যাচেও, হ্যাঁ এসএসসি 24 যারা দিছে তাদের রেজাল্ট অনেক খারাপ হবে। পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু কিছু কিছু প্রশ্ন অনেক খারাপ করছে, এটা মানতেই হয়। হ্যাঁ খারাপ বলতে খারাপ না, মানে তারাও খারাপ পরীক্ষা দিছে আর কি। হ্যাঁ প্রশ্নের মান আমি বলবো না যে খুব একটা খারাপ, স্ট্যান্ডার্ড মার্কের প্রশ্ন হয়েছে, বা একটু হয়তো বা কঠিন করছে, একটু প্যাচ দিছে, হ্যাঁ দিছে এটা আমি মানি, একটু প্যাচ দিছে এটা আমি মানি। হ্যাঁ তো তাদের একটু পরীক্ষা খারাপ হয়েছে। তো আপনারা কি চান আপনাদের পরীক্ষা খারাপ হোক? অবশ্যই চান না। তার মানে বুঝতেছেন যে গত কয়েক বছর প্রশ্নের মানটা একটু খারাপ হচ্ছে বা একটু হার্ড করতেছে, তার মানে আপনাদের উচিত না যে একটু ভালো করে পড়া বা একটু সময়টা একটু বেশি দেওয়া? উচিত কিনা বলেন? তাহলে সেই জায়গা থেকে একটু চেষ্টা করেন ভাই যে নিজেকে আর একটু ইমপ্রুভ করা। ঠিক আছে, ওকে, অনেক কথা বললাম। ঠিক আছে, আসেন আমরা এবার চলে যাই এটার অ্যান্সার করতে। হ্যাঁ ঠিক আছে, ফাও পেঁচাল এখন অনেকে শুনতে চায় না। হ্যাঁ কিন্তু এগুলো আসলে ফাও না ভাই, এগুলাই সত্য, 2 মাস পরেই বুঝবেন। আসেন দেখেন এইটার হচ্ছে সত্য সারণী আঁকাইতে বলবো। তো আপনারা ফার্স্টে খেয়াল করবেন যে এখান থেকে মোট আমরা কয়টা অ্যালফাবেট দেখতে পাচ্ছি বলেন তো? এখানে মোট কয়টা অ্যালফাবেট আছে? হ্যাঁ এ বি সি ডি এর মধ্যে আমরা যে অ্যালফাবেট গুলা পড়ি এর থেকে জেড পর্যন্ত, এই এর থেকে জেড পর্যন্ত আমরা কয়টা অ্যালফাবেট দেখতে পাচ্ছি বলেন তো? এখানে কয়টা অ্যালফাবেট আছে? অ্যান্সার করেন সবাই, অ্যান্সার করেন, কয়টা অ্যালফাবেট আছে? সবাই একটু অ্যান্সার করেন তো, এখানে কয়টা অ্যালফাবেট আছে? সবাই একটু অ্যান্সার করেন। ওকে দুইটা, হ্যাঁ কয়টা আছে ভাইয়া? দুইটা অ্যালফাবেট আছে। কেউ কেউ চারটা বললো না, আচ্ছা সবাই জানে। ঠিক আছে, এখানে কয়টা অ্যালফাবেট আছে? চারটা। চারটা অ্যালফাবেট আছে না, দুইটা অ্যালফাবেট আছে, এ আর বি। হ্যাঁ এ বার বি বার ওইটা আলাদা কোনো অ্যালফাবেট না, এর উপরেই বার দেওয়া হয়েছে। হ্যাঁ ওটা কোনো আলাদা অ্যালফাবেট না, এ আর বি দুইটা অ্যালফাবেট আছে। ঠিক আছে, তো মাথায় রাখবেন যখন আমাদের দুইটা অ্যালফাবেট থাকবে তখন আমাদের ঘর কয়টা আগাইতে হবে বলেন তো? ঘর আগাইতে হবে হচ্ছে 2 এর মাথার উপরে 2, মানে চারটা। ঠিক আছে, সূত্র হচ্ছে 2 এর মাথার উপরে এন, যে কয়টা অ্যালফাবেট থাকবে এন এর সংখ্যা হচ্ছে তত। অ্যালফাবেট আছে দুইটা, তার মানে এন এর সংখ্যা হচ্ছে 2, তার মানে 2 এর উপরে 2 মানে 4। তাই না? 2 স্কয়ার মানে কি 4 না? তার মানে আমাদের ঘর আগাইতে হবে কয়টা? চারটা। এখন মাথায় রাখবেন চারটা ঘরের জন্য একটা ঘর তো আমাদের এটার ক্ষেত্রে লেগে যাবে, তো আমাদের মোট 5টা ঘর লাগবে। হ্যাঁ কয়টা ঘর লাগবে? 5টা ঘর লাগবে। ওকে ঠিক আছে, এক, এক, 2, 3, 4। আচ্ছা বড় হয়ে গেছে, ছোট করে দিই। ওকে ঠিক আছে, এবার খেয়াল করেন আমরা ফার্স্টে যেহেতু এ আছে, এই এর জন্য একটা ঘর নিব। হ্যাঁ সবার জন্য একটা একটা করে ঘর তৈরি করব, সবার জন্য একটা একটা করে ঘর তৈরি করব। এর জন্য একটা ঘর তৈরি করলাম, এবার বি এর জন্য একটা ঘর তৈরি করব। ঠিক আছে, বি এর জন্য একটা ঘর তৈরি করব। দেখেন এখানে এ বার আছে, এর উল্টা আছে, এই এ বারের জন্য একটা ঘর তৈরি করব। এখানে দেখেন বি বার আছে, এই বি বারের জন্য একটা ঘর তৈরি করব। এখানে দেখেন এ ইন্টু বি আছে, এর জন্য একটা ঘর তৈরি করব, এর জন্য একটা ঘর তৈরি করব। এরপরে দেখেন এ বার ইন্টু বি বার আছে, এর জন্য একটা ঘর তৈরি করব। তার মানে দেখেন আমরা কিন্তু একদম ভেঙে 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 ঘর তৈরি করলাম। কার জন্য করলাম? ফার্স্টে এর জন্য করলাম, তারপরে বি এর জন্য করলাম, তারপরে এ বারের জন্য করলাম, তারপরে বি বারের জন্য করলাম, এরপরে এ আর বি এর জন্য করলাম, দুজন জোড়াই ছিল জোড়া জোড়া, তারপর এ বার আর বি বার জোড়াই ছিল ওর জন্য করলাম। এবার লাস্ট এই পুরা ফাংশনটার জন্য করব, পুরা ফাংশনটার জন্য করব, এবার বিবার, এবার বিবার প্লাস এ বি। ঠিক আছে, পুরো ফাংশনটার জন্য আমরা কি করলাম? আমরা ঘর তৈরি করে ফেললাম, গেল। আচ্ছা এবার মাথায় রাখবেন এই সত্য সারণীটা কিভাবে লিখবো। যখন আমাদের চারটা থাকবে, হুম, চারটার ক্ষেত্রে কিভাবে সত্য সারণী হবে, আটটার ক্ষেত্রে কিভাবে সত্য সারণী হবে, এইটা আমাদেরকে একটু শিখতে হবে। ঠিক আছে, এইটা আমাদেরকে একটু শিখতে হবে। তো এর ঘরে কি কি মান বসাবো, বি এর ঘরে কি কি মান বসাবো আমরা জাস্ট মুখস্থ করে নিব। হ্যাঁ যখন এরকমের দুইটা অ্যালফাবেট থাকবে সেক্ষেত্রে এর ঘরে ফার্স্টে 0011 কি দিব, 0011। পরের ঘরে 0101। এই দুইটা কাজ হয়ে গেলে পরে আমাদের পরের কাজগুলো একদম ইজি, পরের কাজগুলো একদম ইজি। খেয়াল করেন পরের কাজ হচ্ছে দেখেন এর উল্টা এবার, এর উল্টা কি এবার, তার মানে যেখানে 0 আছে সেখানে এই ঘরে 1 বসাবেন, যেখানে এই ঘরে 1 আছে সেখানে এই ঘরে
জিরো বসাবে। তাহলে দেখেন এইখানে এর ঘরে কি আছে, জিরো আছে, তাহলে এই এ বারের ঘরে কি বসাবেন, ওয়ান। এখানে জিরো আছে, এখানে বসাবেন ওয়ান। এখানে ওয়ান আছে, এখানে বসাবেন জিরো। এখানে ওয়ান আছে, এখানে বসাবেন জিরো। গেল। ঠিক সেম কাজটা এবার বি এর ক্ষেত্রে করা যাবে না? দেখেন তো ভাইয়া, বি এর ক্ষেত্রে বি বারের ক্ষেত্রে সেম কাজটা করা যাবে না? যেখানে জিরো আছে সেখানে ওয়ান, যেখানে ওয়ান আছে সেখানে জিরো। তাহলে বি এর ক্ষেত্রে দেখেন বি বারের ক্ষেত্রে সেম কাজটা করব। জিরো থাকলে বি বারে ওয়ান, বি এর ক্ষেত্রে ওয়ান থাকলে বি বারে জিরো, জিরো থাকলে ওয়ান, ওয়ান থাকলে জিরো। গেল। এবারে দেখেন, এবার আমার কি কি চাইছে ভাইয়া, এ আর বি, এ আর বি এই দুইটাকে গুণ অবস্থায় চাইছে। এখন দেখেন তাহলে কোনটাকে কোনটাকে গুণ করব, এটাকে আর এটাকে গুণ করব, তাই না? তাহলে দেখেন জিরো আর জিরো গুণ করলে কি হয় ভাই, একেবারে ছোটবেলা থেকে শিখে আসতেছেন, জিরো আর জিরো গুণ করলে জিরো হয়। জিরো আর ওয়ান গুণ করলে কি হয়, জিরো হয়। ওয়ান আর জিরো গুণ করলে কি হয়, জিরো হয়। আর ওয়ান আর ওয়ান গুণ করলে কি হয়, ওয়ান হয়। এই কি আর আজকের কথা, সে পিচ্চিকাল থেকে শিখে আসতেছেন। এই গুণ যদি না পারেন তাহলে ক্লাস ওয়ানে করতে হন। ঠিক আছে, আচ্ছা গেল। এবার আছে, এরপরটা কি চাইছে, এ বার আর বি বার, এই দুটাকে গুণ অবস্থায় চাইছে না? তাহলে দেখেন এ বার আর বি বার এই দুটাকে কি করব, গুণ করব। তাহলে ওয়ান আর ওয়ান গুণ করলে কি হয়, ওয়ান। ওয়ান আর জিরো গুণ করলে কি হয়, জিরো। জিরো আর ওয়ান গুণ করলে কি হয়, জিরো। জিরো আর জিরো গুণ করলে কি হয়, জিরো। শেষ। এবার দেখেন, এবার দেখেন আমাকে কি চাইছে, আমাকে চাইছে বলছে যে এ বার বি বার প্লাস এ বি, তার মানে এইটা আর এটা কি চাইছে, যোগ অবস্থায় চাইছে। কি অবস্থায় চাইছে ভাই, যোগ অবস্থায় চাইছে। এ বার বি বার প্লাস এ বি। দেখেন আমি ধাপে ধাপে কিন্তু আসতেছি, আমি কিন্তু একবারে সব লিখতেছি না, ধাপে ধাপে আসতেছি। তাহলে দেখেন এবার বিবারের সাথে কি এ বি যোগ অবস্থায় রয়েছে, তাহলে জিরো আর ওয়ান কি করবো ভাইয়া, যোগ করব। যোগ করলে কি হয়, জিরোর সাথে ওয়ান যোগ করলে ওয়ান, জিরোর সাথে জিরো যোগ করলে জিরো, জিরোর সাথে জিরো যোগ করলে জিরো, ওয়ানের সাথে জিরো যোগ করলে one। এটাই আমাদের অ্যান্সার এবং এটাই আমাদের সত্য সারণী। এভাবে যে ফাংশনই দেওয়া থাকুক না কেন, আমরা একদম সিঙ্গেল পার্সন থেকে শুরু করে ডাবল ট্রিপল যত বড় বানানো লাগে বানাবো। অর্থাৎ দেখেন আমি কিন্তু একদম সিঙ্গেল সিঙ্গেল করে ভাগ করে নিয়েছিলাম। ফার্স্টে এ কে বসাইছি, তারপরে বি কে বসাইছি, তারপরে এ বার কে বসাইছি, তারপরে বি বার কে বসাইছি, তারপরে ডাবল কে নিয়ে আসছি, তারপরে আবার এই ডাবল কে নিয়ে আসছি, তারপরে পুরো ফাংশনটাকে নিয়ে গেছে। তার মানে আমাকে যত বড় ফাংশনই দিক না কেন, আমরা কি করব, সিঙ্গেল পার্সন থেকে একদম ঘর আঁকানো শুরু করব। ঠিক আছে, ওকে। তাহলে আমি আবারও বলি যে জাস্ট আমাদেরকে মাথায় রাখতে হবে প্রথম দুইটার ক্ষেত্রে এ আর বি এই দুইটা অ্যালফাবেট আমাকে খুঁজতে হবে যে এরকম সিঙ্গেল পার্সন আছে কিনা। হ্যাঁ, এই সিঙ্গেল পার্সন গুলো আছে কিনা যার মাথার উপরে কোনো বার নাই, এগুলাকে খুঁজে কি করব, আমরা আগে মান বসাই নিব। এর ক্ষেত্রে বসাবো ডাবল জিরো ডাবল ওয়ান, বি এর ক্ষেত্রে বসাবো একটা জিরো একটা ওয়ান করে, মানে জিরো ওয়ান জিরো ওয়ান। ঠিক আছে, এটা গেল আমাদের দুইটার ক্ষেত্রে, অর্থাৎ দুইটা অ্যালফাবেটের ক্ষেত্রে। আমাদের দুই নিয়মে আসতে পারে, একটা থাকতে পারে এরকম দুইটা অ্যালফাবেটের ক্ষেত্রে, আর একটা থাকতে পারে তিনটা অ্যালফাবেটের ক্ষেত্রে। তো আমাকে বলেন যে এই দুইটা অ্যালফাবেটের ক্ষেত্রে জিনিসটা ক্লিয়ার কিনা, আমাকে একটু জানান যে এটা ক্লিয়ার কিনা। সবাই সবাই একটু জানান তো ক্লিয়ার কিনা। ওকে গুড, আপনারা তো অনেক পারেন। হ্যাঁ, ক্লিয়ার সবাই, সবাই ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। এবার আসেন, এবার আসেন পরেরটা যাই। হ্যাঁ, পরেরটা যাই, এটা মুছে দিলাম। ঠিক আছে, এবার আসেন। এবার দেখেন আমি জাস্ট একটু একটা কাজ করব। হ্যাঁ, কিচ্ছু না, এখানে হচ্ছে সি বার দিয়ে দিলাম, এখানে প্লাস, এখানে সি দিয়ে দিলাম। এবার দেখেন তো কয়টা আছে, তিনটা। আচ্ছা, সাথে আমার একটা কাজ করতে পারি, আর বড় কি করব, থাক এইটুকুই থাক। হ্যাঁ, আরো ফাংশন যোগ করা যায় তো করলাম না, আপনাদের বোঝানোর সাথে আপাতত এইটুকু থাক। এবার বলেন অ্যালফাবেট কয়টা আছে ভাইয়া, অ্যালফাবেট কয়টা আছে, তিনটা না? তাহলে তিনটা থাকলে টু এর মাথার উপরে কিউ, তাহলে আটটা ঘর হবে। কয়টা ঘর হবে, মিড টার্ম কয়টা হবে, আটটা হবে। মিন টার্ম কয়টা হবে, আটটা হবে। তাহলে মিন টার্ম যেহেতু আটটা হবে, তাহলে আমরা এখন কি করব, আটটা ঘর আগাবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, একটু খেয়াল করেন। তাহলে এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। ঠিক আছে, এবার ফার্স্টে কার জন্য ঘর নিব ভাইয়া,
ফার্স্টে এ এর জন্য ঘর নিব, ওকে, তারপরে বি এর জন্য ঘর নিব, তারপরে সি এর জন্য ঘর নিব। 8টা ঘর মানে এই উপরে একটা ঘর লাগবে, মোট মিলে 9টা ঘর হবে। হ্যাঁ, মোট মিলে কয়টা ঘর হবে? 9টা ঘর। ঠিক আছে, আচ্ছা। এবার তাহলে এ বি সি গেল। এবার কার জন্য? এ বারের জন্য ঘর, এরপরে কার জন্য? বি বারের জন্য ঘর, এরপরে কার জন্য? সি বারের জন্য ঘর। তাহলে প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল পার্সন করে ঘর নিছি। এবার কি করবো ভাইয়া? এ বি সি এর জন্য একটা ঘর নেব, এ বি সি এর জন্য একটা ঘর নেব। এরপরে কার জন্য ঘর নেব? এ বার, বি বার, সি বারের জন্য একটা ঘর নেব, নিছি। এবার পুরা ফাংশনটার জন্য একটা ঘর নেব, পুরা ফাংশনটার জন্য একটা ঘর নেব। ঠিক আছে, ওকে। এবার খেয়াল করেন, ঘর আঁকানো শেষ আমাদের ভাইয়া, ঘর আঁকানো শেষ। এবার এ বি আর সি এই তিনটার ক্ষেত্রে একটা কাজ করব। কি কাজ করবো ভাইয়া? ফার্স্টে এর ঘরে 4টা জিরো। কয়টা জিরো? 4টা জিরো, 4টা ওয়ান, এভাবে মাথায় রাখবেন। হ্যাঁ, তিনটার ক্ষেত্রে মানে এ বি সি তিনটা অ্যালফাবেটের ক্ষেত্রে এর ঘরে 4টা জিরো, 4টা ওয়ান। পরের ঘরে 2টা জিরো, 2টা ওয়ান, 2টা জিরো, 2টা ওয়ান। এরপরের ঘরে একটা জিরো, একটা ওয়ান, একটা জিরো, একটা ওয়ান, একটা জিরো, একটা ওয়ান, একটা জিরো, একটা ওয়ান। ঠিক আছে, এতটুকু কাজ হয়ে গেলে আপনার বাকি কাজ এমনি হয়ে যাবে। জাস্ট এতটুকু মনে রাখবেন, এর ঘরে 4টা জিরো, 4টা ওয়ান, বি এর ঘরে 2টা জিরো, 2টা ওয়ান, 2টা জিরো, 2টা ওয়ান, সি এর ঘরে একটা জিরো, একটা ওয়ান, একটা জিরো, একটা ওয়ান, একটা জিরো, একটা ওয়ান। ঠিক আছে। আর দুইটার ক্ষেত্রে কি হবে ভাইয়া? দুইটার ক্ষেত্রে এর ঘরে 2টা জিরো, 2টা ওয়ান, বি এর ঘরে 0 1 0 1। বুঝতে পারছি? মনে থাকবে? এটা মনে থাকবে? ওকে। তাহলে আসেন, এর উল্টা এটা এবার। তাহলে এখানে যদি জিরো থাকে এখানে কি হবে? 1 হবে। তার মানে এখানে 4টা জিরো, 4টা ওয়ান লিখছিলেন, এখানে 4টা ওয়ান, 4টা জিরো লেখেন, উল্টা। ঠিক আছে, ওকে। এবার দেখেন, বি এর উল্টা কি ভাই? বি বার। তাহলে এখানে যদি জিরো থাকে এখানে কি হবে? 1। এখানে ডাবল জিরো, ডাবল ওয়ান লিখছিলেন, এখানে ডাবল ওয়ান, ডাবল জিরো লেখেন, শেষ, গেল। এবার দেখেন, সি এর উল্টা ভাই সি বার। এখানে 0 1 0 1 লিখছিলেন, এখানে উল্টা লেখেন 1 0 1 0, গেল, শেষ। এরপরে আসে, এরপরে কি বলছে ভাইয়া? এ বি সি তিনটা গুণ করতে, মানে এ বি আর সি এই তিনটাকে গুণ করো। হ্যাঁ, তাহলে দেখেন, জিরোর সাথে জিরো গুণ করলে জিরো, তার সাথে জিরো গুণ করলেও জিরো, তার মানে এটা আমাদের কি? জিরো। জিরোর সাথে জিরো গুণ করলে, জিরোর সাথে যাই গুণ করেন না কেন জিরোই হবে, জিরোর সাথে যাই গুণ করেন না কেন জিরোই হবে, জিরোর সাথে যাই গুণ করেন না কেন জিরোই হবে, তাই তো? একটা জিরো থাকলেই কি? জিরো হবে। ওকে। এরপরে দেখেন, এখানে কি? ওয়ান, এইখানে জিরো, তার মানে জিরোর সাথে যাই গুণ করেন না কেন জিরো। এখানেও একটা জিরো আছে, জিরো। এখানেও একটা জিরো আছে, জিরো। আর এই তিনটাই দেখেন ওয়ান। তিনটা ওয়ান গুণ করলে কিন্তু আবার ওয়ান হয়, তাই না? তিনটা ওয়ান গুণ করলে কি হয়? ওয়ান। বোঝানো গেল? তিনটার মধ্যে যদি একটা জিরো থাকে তার মানে কি? সেটা জিরো হবে আনসার, তাই না? জিরোর সাথে যাই গুণ করা যায় কি? সেটা জিরো না? তাহলে জিরো 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 জিরো, জিরো জিরো ওয়ান, তাও জিরো। কেননা জিরো জিরো ওয়ান মানে কি? জিরোর সাথে জিরো গুণ, তাও জিরো, তার সাথে ওয়ান গুণ, তাও জিরো, তাই না? তার মানে যে কোনো একটা ঘরে যদি জিরো থাকে তাহলে এই জিরো। এখানে দেখেন তিনটা ঘরে ওয়ান আছে, এখানেও ওয়ান, এখানেও ওয়ান, এখানেও ওয়ান, তাহলে সেই জন্য এখানে কি হয়েছে? ওয়ান হয়েছে। ওকে, গেল। এরপরে আসেন, এরপরে দেখেন, এ বার, বি বার, সি বার এই তিনটা গুণ হবে না? এখানে তাই তো বলছে, এখানে তাই তো বলছে, এ বার বি বার ইন্টু সি বার, এখানে তো তাই বলছে। তাহলে এই তিনটাকে গুণ করেন। দেখেন, এখানে এ বার ওয়ান, এখানে বি বার ওয়ান, এখানে সি বারে ওয়ান, তাহলে এখানে কি হবে ভাইয়া? এখানে ওয়ান হবে, বাকি সব জিরো হবে। মিলাই দেখেন ভাই, বাকি সব জিরো হবে, একটা ঘরেই ওয়ান হয়। হ্যাঁ, বাকি সব জিরো। ঠিক আছে, মিলাই দেখেন, এই যে এখানে একটা জিরো আছে সেজন্য জিরো, তিনটার মধ্যে একটাতে জিরো থাকলেই জিরো। এখানে তিনটার মধ্যে কি একটাতে জিরো আছে না? জিরো। এখানে তিনটার মধ্যে একটাতে জিরো আছে না? জিরো। এখানে তিনটার মধ্যে কি? দুইটা জিরো, ওরে আল্লাহ, তাহলে তো জিরো হবেই। এখানে দেখেন জিরো, এখানে দেখেন জিরো। ঠিক আছে, ওকে। এবার দেখেন, এবার দেখেন আমাকে কি চাইছে। এবার বলছে এটাকে আর এটাকে, এই দুইটাকে যোগ করতে, এই ফাংশনে তাই বলছে না? ফাংশনে তাই বলছে না? আচ্ছা, তাহলে জিরো আর ওয়ান যোগ করলে কি হয়? ওয়ান। জিরো আর জিরো যোগ করলে জিরো, জিরো আর জিরো যোগ করলে জিরো, জিরো 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 ওয়ান। বুঝতে পারলেন? কাহিনী কি ইজি না? জাস্ট মনে রাখা লাগবে কতটুকু, এ বি সি তিনটার মান
আর এ বি এর মান, দুইটার ক্ষেত্রে এ বি এর মান আর এখানে এ বি সি এর মান। মনে থাকবে না? এর ক্ষেত্রে 4টা 0 4টা 1, বি এর ক্ষেত্রে 2টা 0 2টা 1, আর সি এর ক্ষেত্রে 0 1, আর ওইখানে 2টা 0 2টা 1 আর 0 1। এই ইয়েতে নামবে। ঠিক আছে, মনে থাকবে? বলেন এখন পারবেন কিনা, এখন পারবেন কিনা বলেন। সত্যক সারণে আসলে এখন আপনাকে যে ফাংশন দিয়ে আসুক পারবেন কিনা, যত কঠিন ফাংশন দিয়ে আসুক এখন পারবেন কিনা। আমি কিন্তু একদম সোজা নিয়মে বোঝাই দিলাম। হ্যাঁ, ক্লিয়ার এটা ভাইয়া? এবার এটা ক্লিয়ার হলো কিনা বলেন। দেখেন ক্লাস নিতে আসছি হচ্ছে 7:30টায়, এখনো সত্যক সারণী করাচ্ছি 1.5 ঘন্টা তো, মানে কেবল সত্যক সারণীতে লজিক গেট বাকি, এনকোডার ডিকোডার বাদে হাফ এটার ফুল এটার বাকি, অনেক কিছু বাকি। ঠিক আছে, একটু দ্রুত দেওয়া লাগবে আমাদের। ওকে, ঠিক আছে। এবার আসেন, এবার আমরা একটু বিদ্যুতের গতি লাগাবো। হ্যাঁ, তাহলে এটা আমাদের গেল। এবার আসেন আমরা সরাসরি এবার লজিক গেটে ঢুকবো। আসেন লজিক গেটে যাওয়া যাক। বিয়ের গেট আঁকাবো না, লজিক গেট আঁকাবো। হুম, ঠিক আছে, গেল। এবার আসেন লজিক গেট শিখি। হ্যাঁ, তো লজিক গেট শেখার আগে আমাদেরকে কয়েকটা জিনিস একটু, আমাদের কয়েকটা গেট সম্পর্কে আমাদের জানতে হয়। সেটা হচ্ছে আমাদের অ্যান্ড গেট, হুম, অর গেট, তারপর নট গেট, ন্যান্ড গেট, হুম, তারপর হচ্ছে আমাদের নর গেট। এই সকল গেট সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এক্স অর গেট, এক্স নর গেট, এগুলো সম্পর্কে আমাদেরকে একটু জানতে হবে। তো এই গেট সম্পর্কে যাদের জানা আছে বা ধারণা আছে তারা তো জানেনি, যাদের ধারণা নেই তাদের আমি একটু বলে দিচ্ছি। আমাদের মৌলিক গেট হচ্ছে 3টা। হ্যাঁ, মৌলিক গেট কয়টা ভাইয়া? মৌলিক গেট হচ্ছে 3টা। ওকে, খেয়াল করেন মৌলিক গেট কয়টা ভাইয়া? মৌলিক গেট হচ্ছে 3টা। তার মধ্যে আমাদের আছে হচ্ছে অ্যান্ড গেট, তার মধ্যে আছে আমাদের অর গেট, তার মধ্যে আমাদের আছে হচ্ছে নট গেট। ঠিক আছে, অর গেট কোনটা ভাইয়া? অর গেট হচ্ছে মাছের পেটির মতো। কিসের মতো ভাইয়া? মাছের পেটির মতো হচ্ছে আমাদের যে চিত্রটা। অ্যান্ড গেট কোনটা? অ্যান্ড গেট হচ্ছে আমাদের লাস্টে যে ডি আছে না, ডি এর মতো চিত্রটা। কিসের মতো চিত্র? ডি এর মতো চিত্র। হ্যাঁ, আর নট গেট কোনটা? নট গেট হচ্ছে আমাদের ত্রিভুজের মতো চিত্র। ঠিক আছে, ত্রিভুজের মাথায় বল্টু। ওকে, এটা হচ্ছে আমাদের কিসের গেট? নট গেট। এখন কোনটা দ্বারা কি বোঝায়? এই অ্যান্ড গেট দ্বারা মূলত গুণ বোঝায়। কি বোঝায়? অ্যান্ড দ্বারা গুণ বোঝায়, অর দ্বারা যোগ বোঝায়, নট দ্বারা বার বোঝায়। তাহলে এখানে কি বোঝাবে? এক্স ইকুয়াল টু বোঝাবে হচ্ছে এ ইন্টু বি, এই ফাংশন বোঝায়। হ্যাঁ, আর এখানে অর দ্বারা বোঝায় হচ্ছে এ প্লাস বি, মানে যোগ যোগ যোগের অবস্থা বোঝায়। আর নট গেটের ক্ষেত্রে কোনটা বোঝাবে? নট গেটের ক্ষেত্রে জাস্ট উল্টা বোঝায়, এর মাথার উপরে বার, এ বার। ঠিক আছে, কি বোঝায়? এ বার। ওকে, তাহলে অ্যান্ড গেট গেল, অর গেট গেল, নট গেট গেল। ওকে, এবার আসেন এরপরে হচ্ছে আমাদের আছে এটারই উল্টা। হ্যাঁ, এই মানে অ্যান্ড এর সাথে হচ্ছে নট যুক্ত করলে হয়ে যায় হচ্ছে ন্যান্ড গেট। কি গেট? ন্যান্ড গেট। ন্যান্ড গেট মানে হচ্ছে নট প্লাস অ্যান্ড গেট। এই নট প্লাস অ্যান্ড এটাকে সংক্ষেপে লেখা হয় হচ্ছে ন্যান্ড। সংক্ষেপে কি লেখা হয়? ন্যান্ড লেখা হয়। ঠিক আছে, তো নট প্লাস অ্যান্ড যেহেতু বলছে, তাহলে আমাদেরকে কি করতে হবে ভাইয়া? নটের একটা চিহ্ন দেওয়া লাগবে না? তো আমরা ন্যান্ড গেটের মতো করে চিহ্নটা আঁকাই। আঁকানোর পরে নটের দেখেন এখানে আমি একটা বল্টু দিছি, মানে গোল একটা বৃত্ত দিছি। এই বৃত্তটা মূলত এখানে বসায় দেওয়া লাগে। এটাই হয়ে গেল আমাদের কি গেট? ন্যান্ড গেট। এটা আমাদের কি হয়ে গেল? ন্যান্ড গেট। ঠিক আছে, তো ন্যান্ড গেটের আউটপুট আমাদের আসে হচ্ছে এক্স ইকুয়াল টু এ ইন্টু বি, তার মাথার উপরে হোল বার। ঠিক আছে, আবার আমাদের এখানে যদি নর গেটের চিন্তা করি, নর গেট মানে কি বোঝায় ভাইয়া? নট প্লাস অর, নট প্লাস অর, নট প্লাস অর, এটাকেই আমরা যখন সংক্ষেপে লিখি তখন সেটাকে বলা হয় হচ্ছে নর গেট। তো নর গেটটা কেমন হয় ভাইয়া? নর গেটটা হচ্ছে মাছের পেটির মতো, কিন্তু ওই যে নট গেটের যে গোল বল্টু, এই বল্টু এসে সামনে যুক্ত হয়ে যায়। যুক্ত হওয়ার কারণে যদি এটা এ তার হয়, এটা যদি বি তার হয়, তাহলে এক্স ইকুয়াল টু আমাদের ফাংশন আসে এ প্লাস বি, তার মাথার উপরে বার। এই নট যুক্ত করার কারণে একটা করে বার যুক্ত হয়। এই নট বসানোর কারণে এখানে বার হয়েছে। আর এখানে যেহেতু নট বসাই নাই সেহেতু আমাদের কি আসছে? জাস্ট সিম্পলটা আসছে।
ঠিক আছে, ওকে। আর আমাদের যেটা আছে সেটা হচ্ছে এক্স অর আর এক্স নর, এক্স অর আর এক্স নর। এখন এই এক্স অর আর এক্স নরটা কেমন ভাইয়া? দেখেন এক্স অর, এক্স অরটা কি ভাইয়া? এক্স অর মানে বোঝা যাচ্ছে এক্সক্লুসিভ অর। এক্সক্লুসিভ অর কোনটা ভাইয়া? দেখেন আমরা যখন সূত্র শিখি তখন এইভাবে লিখছিলাম, এ প্লাস হচ্ছে কি একটা গোল বৃত্তের মধ্যে প্লাস দিছিলাম, এটাকে বলা হয় হচ্ছে এক্সক্লুসিভ অর। কি বলা হয়? এক্সক্লুসিভ অর। ঠিক আছে, এই গোল বৃত্তের মধ্যে যে প্লাসটা লেখা হয় এটাকে বলা হয় এক্সক্লুসিভ অর। কি বলা হয়? এক্সক্লুসিভ অর। ঠিক আছে, ওকে। তো এই এক্সক্লুসিভ অর এর একটা চিত্র আছে, এক্সক্লুসিভ অর এর একটা চিত্র আছে কেমন? যেহেতু অর গেটের মতোই অর লেখা আছে, তার মানে অর গেটের মতোই চিত্রটা হবে। আর এই এক্স থাকার কারণে, যেহেতু এক্স প্রাক্তন, হ্যাঁ, সেহেতু এদের একটা বিচ্ছেদ হয়ে যায়, এখানে আর একটা তার চলে আসে, এটাকে বলা হচ্ছে এক্স অর। এবং এটা যদি এ তার হয়, এটা যদি বি তার হয়, এক্স ইকুয়াল টু হয় হচ্ছে যে এই ফাংশনটা এ এক্সক্লুসিভ অর বি। ঠিক আছে, আর এক্স নর এর ক্ষেত্রে চিত্রটা কেমন হয় ভাইয়া? এক্স নর এর ক্ষেত্রে ধরেন আমি এখানে লিখলাম, হ্যাঁ, এক্স নর এর ক্ষেত্রে, এক্স নর এর ক্ষেত্রে চিত্রটা কেমন হবে? নর এর ক্ষেত্রে চিত্রটা হবে, আচ্ছা এখানে না লিখে আমি এখানেই তো লিখতে পারি, এই যে এখানে নর আছে, হ্যাঁ, তাহলে এখানে একটা এক্স লাগাই দিলাম, তাহলে এটা হয়ে গেল কি এক্স নর, তাই তো? তাহলে এক্স নর এর ক্ষেত্রে চিত্রটা কেমন হবে? এই নর গেটের মতোই চিত্র হবে, যেহেতু এক্স আছে, এক্স থাকলে মাথায় রাখবেন যে ওদের মধ্যে একটা বিচ্ছেদ হয়ে গেছে। কি হয়ে গেছে ভাইয়া? ওদের মধ্যে একটা বিচ্ছেদ হয়ে গেছে। ঠিক আছে, কি হয়েছে? বিচ্ছেদ হয়েছে। ওকে, তাহলে এখানে আমাদের একটা এভাবে এভাবে, ঠিক আছে, ওকে। তাহলে এখানে আমাদের গোল একটা গোল বৃত্তের মধ্যে একটা প্লাস হবে, এটাকেই বলা হয় এ এক্সক্লুসিভ অর বি তার মাথার উপরে বার। এটাই হচ্ছে আমাদের এক্স নরের চিত্র। এটাই আমাদের কিসের চিত্র? এক্স নরের চিত্র। ঠিক আছে, ওকে। তাহলে আমরা কয়েকটা গেট শিখছি, কয়েকটা গেট সম্পর্কে জানছি। এবার আসেন আমরা লজিক গেট আঁকানো শিখি। হ্যাঁ, লজিক গেট আঁকানো শিখি। ওকে, কয়েকটা গেট সম্পর্কে আমরা জানলাম, এবার আসেন আমরা লজিক গেট সম্পর্কে জানি। ওকে, তো আমাদের এখানে কিছু ছিল হচ্ছে আমাদের মৌলিক গেট, কিছু ছিল আমাদের হচ্ছে সার্বজনীন গেট, কিছু ছিল হচ্ছে আমাদের বিশেষ গেট। তো মৌলিক গেট কোনগুলা? মৌলিক গেট হচ্ছে অ্যান্ড গেট, অর গেট আর নট গেট, এই তিনটা হচ্ছে মৌলিক গেট। সার্বজনীন গেট কোনটা? সার্বজনীন গেট হচ্ছে আমাদের ন্যান্ড গেট আর হচ্ছে নর গেট। আর বিশেষ গেট হচ্ছে আমাদের এক্স অর গেট আর এক্স নর গেট। ঠিক আছে, ওকে, আসেন। ঠিক আছে, এই জিনিসগুলো এবার মুছে দিচ্ছে, আমরা চলেন এবার যাই হচ্ছে লজিক গেট আঁকানোতে। তো আমরা একটু আঁকায় শিখি। হ্যাঁ, ধরেন আমাদের একটা ফাংশন দেওয়া আছে এমন যে এফ ইকুয়াল টু এ বি প্লাস এ বার বি বার প্লাস এ বি বার, এটা একটা ফাংশন দেওয়া আছে সাপোজ। ঠিক আছে, এই ফাংশনটা আমাদের দেওয়া আছে। এখন বললো এটার লজিক গেট আঁকাইতে, তো ফার্স্টে কি করবো ভাইয়া? এর জন্য তার নিব। কার জন্য তার নিব? এর জন্য একটা লম্বা তার নিব। এখান থেকে যেহেতু আমাদের এই ফাংশনে এ বারের একটা বিষয় আছে, তো এখান থেকে আমি নট গেট যুক্ত করে, নট গেট যুক্ত করে এখানে এ বারের একটা তার তৈরি করে নেব। এখানে কিসের তার তৈরি করে নেব? এ বারের একটা তার তৈরি করে নেব। এবার বি এর জন্য একটা তার নিব, যেহেতু এখানে একটা বি বারের একটা বিষয় আছে, সেজন্য আমরা কি করব? এখানে একটা নট গেট যুক্ত করে এখানে আমরা কি করব? বি বার তৈরি করে নেব। কেন? বি এর সাথে নট গেট যুক্ত করলেই তো সেটা কি হয়ে যায়? বি বার হয়ে যায় না? ওকে, এবার আসেন, এবার আমরা এই তারগুলা থেকে কানেকশন নিব। কি করব? তারগুলা থেকে কানেকশন নিব। তাহলে এ তার থেকে যদি কানেকশন নেই, কানেকশন নিলাম, দেখেন আমাদের ফার্স্ট আছে এ আর বি, তাহলে এ তার থেকে কানেকশন নিয়েছি, এবার কোন তার থেকে কানেকশন নিতে হবে? বি তার থেকে, তাহলে কানেকশন নিলাম। এবার এই দুটো কি অবস্থায় আছে বলেন তো? গুণ অবস্থায় আছে না? তো বলেন গুণ অবস্থায় থাকলে আমাদের সেটাকে কি করতে হয়? গুণ অবস্থায় থাকলে সেটাকে আমাদের অ্যান্ড করতে হয় না? অ্যান্ড এ গুণ না? মাথায় রাখবেন, অ্যান্ড এ গুণ, লাস্টে ডি, ডি, অ্যান্ড এ গুণ। আর অর থাকলে পরে যোগ করতে হয়, অর থাকলে যোগ করতে হয়। তাহলে এবার আসেন, তাহলে এখানে কি করলাম? এখানে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে গুণ করার চিহ্ন কি? অ্যান্ড এর চিহ্ন। কিসের চিহ্ন? অ্যান্ড এর চিহ্ন। অ্যান্ড এর লাস্টে ডি, তার মানে ডি এর মতো করে চিহ্ন। ঠিক আছে, ওকে। আবার এখানে গোল বল্টু বসাইতেন না? গোল বল্টু বসালে কিন্তু এর মাথার উপর একটা হোল বার থাকতো। হ্যাঁ, গোল বল্টু বসালে এর মাথার উপর একটা হোল বার থাকতো। ওকে, ঠিক আছে, এবার আসেন,
আচ্ছা, এটাকে আমরা একটু মডিফাই করতে পারি, এর মাথার উপর একটা হোল বার দিয়ে দিতে পারি। হ্যাঁ, পুরোটা আমার মাথার উপরে বার। ওকে, ঠিক আছে, আর একটু কঠিন করে ফেললাম। এবার আসেন, এবার কি আছে, এ বার আর বি বার আছে। তাহলে এ বার থেকে একটা তার নেন, বি বার থেকে একটা তার নেন, নিয়ে এবার দেখেন তো ভাইয়া, এবার দেখেন তো এখানে এই দুটো কি গুণ অবস্থায় আছে না? যেহেতু গুণ অবস্থায় আছে, তার মানে এখানে কিসের চিহ্ন হবে? এখানেও আমাদের অ্যান্ড এর চিহ্ন হবে। কিসের চিহ্ন হবে? অ্যান্ড এর চিহ্ন হবে। ঠিক সেম ভাবে এখানেও এ আর বি বার সাথে, তাই না? তাহলে এর সাথে থেকে একটা তার নিয়ে আসেন, আর কি আছে, বি বার, তাহলে বি বার সাথে থেকে একটা তার নেন, নিয়ে এই দুটো যেহেতু গুণ অবস্থায় আছে, তাই এখানে কি করে দিলাম, অ্যান্ড এর চিহ্ন বসাই দিলাম। এখন বলেন এই কয়টা কাজ করছি, এই কয়টা কাজ করছি। এবার দেখেন এই প্রত্যেকটা তার আমাদের কি অবস্থা আছে, যোগ অবস্থায় আছে না? তাহলে এখান থেকে একটা কানেকশন নেন, এখান থেকে আপনারা একটা কানেকশন নিয়ে আসেন, এইখান থেকে একটা কানেকশন নিয়ে আসেন। যেহেতু প্রত্যেকটা যোগ অবস্থায় আছে, প্রত্যেকটা তার যোগ অবস্থায় আছে, সেহেতু এটাকে কি করবো ভাইয়া, এটাকে আমরা এভাবে অর গেটের চিহ্ন দিয়ে দিব, অর গেটের চিহ্ন দিব। কিন্তু অর গেটের চিহ্ন দিব ভালো কথা, কিন্তু প্রত্যেকটা মাথার উপরে একটা বার আছে। তাহলে বার থাকলে কি করতে হয়, নট লাগানো লাগে না? তো সেই জন্য এই অর গেটের সামনে যদি একটা বল্টু যোগ করে দেয় বা নর গেট লাগাই দেয়, নর গেট লাগালে কিন্তু প্রত্যেকটা মাথার উপরে কি হয়ে যাবে, বার হয়ে যাবে, হোল বার হয়ে যাবে, হোল বার হয়ে যাবে। তাহলে এখান থেকে আমাদের আউটপুট আসবে এফ ইকুয়াল টু এ বি প্লাস এ বার বি বার প্লাস এ বি বার। এটা এখন আপনারা অবশ্যই অবশ্যই এইটুকু যে কাজটা করলেন, এ আর বি থেকে তার নিয়ে এ বি গুণ করলেন, এখানে হচ্ছে এ বার বি বার করলেন, এখানে হচ্ছে এ বি বার করলেন, এই জিনিসগুলো একটু নিচে লিখে দিবেন, ঠিক আছে? তাহলে এটা আপনাদের জন্য একটু সুবিধা হবে, বা স্যারদের বোঝার জন্য একটু সুবিধা হবে। এখন আপনাদের চিত্রে কিভাবে থাকবে জানেন, আপনাদের প্রশ্নে এভাবে এতটুকু দিবে না, এটা দিবে না, এটা দিবে না, এগুলো না দিয়ে, বা এইটুকু দিবে না, হ্যাঁ এই ফাংশনটা দিবে না, না দিয়ে বলবে এটা ফাংশনটা বের করো, এবং এই ফাংশনটা থেকে তোমরা কি করো, সরলীকরণ করো, বা সেখান থেকে আবার লজিক গেট অঙ্কন করো, বা এক্সট্রা এক্সট্রা, হ্যাঁ অনেক কিছু, সত্য সারণী আঁকাও, ঠিক আছে, যেটাই যেটাই বলো করতে বলবে, ঠিক আছে? আপনাদের বোর্ড কোশ্চেনে যদি যান, দেখবেন এরকম টাইপের কিছু কোশ্চেন আপনাদের আছে, যে জাস্ট এই চিত্রটা দিয়ে দিবে, ফাংশনটা বের করতে বলবে, আর বলবে যে ভাই তুমি একটা কাজ করো, এবার ফাংশনটা বের করার পরে তুমি নয় সরলীকরণ করো, নয় সত্য সারণী আঁকাও। ফাংশন বের করবো কেমনে, ধরেন এই ফাংশনটা আমার দেওয়া নাই, তাহলে ফাংশন বের করবো কেমনে, এই চিত্র দেওয়া আছে, একদম ইজি। কোন তার থেকে নিছে, এ তার থেকে নিছে আর বি তার থেকে নিছে, তাহলে এটা হবে হচ্ছে এ বি, এটা হবে কি এ বি। এরপরে দেখেন এটা নিচে হচ্ছে এ বার থেকে, এটা নিচে বি বার থেকে কানেকশন, তাহলে এটা হবে এ বার বি বার। এটা কোথা থেকে নিছে, এ থেকে নিছে, বি বার থেকে নিছে, তাহলে এটা হবে এ বি বার। এবার এই তিনটাকে কি করছে, এখানে নর করছে না? তাহলে এই তিনটাকে যোগ দিব, তিনটাকে যোগ দিব, দেখেন মাঝখানে মাঝখানে যোগ বসাইছি, আর যেহেতু এখানে একটা বল্টু আছে সেজন্য হোল বার। শেষ, এতটুকু কাজই করতে বললো আমাকে, ঠিক আছে? ওকে, তাহলে এইটা আমাদের গেল লজিক গেট, একটাতেই আমরা শিখে গেলাম, হ্যাঁ ঠিক আছে। এবার আসেন, ওকে, বলেন এটা বুঝতে পারলেন কিনা, হ্যাঁ লজিক গেটটা বুঝতে পারলেন কিনা বলেন, আমরা সামনে সৃজনশীল একবার একটা দেখাবো, হ্যাঁ বলেন লজিক গেট ক্লিয়ার, গেট ক্লিয়ার, আঁকাতে পারবেন, করতে পারবেন? ওকে, সামনে গিয়ে আমরা সৃজনশীল কয়েকটা করাবো, হ্যাঁ দু একটা করাই দিব। এবার আসেন, আমরা লজিক গেট শিখলাম, ওকে, এবার আসেন আমরা একটু এনকোডার ডিকোডারটাও একটু শিখে আসি, হ্যাঁ একেবারে শিখে বেসিক গুলো একদম শিখে যায়। আজকে আর করাবো না? আচ্ছা, আজকে কতক্ষণ হইলো, 1.5 ঘন্টা হইলো তাই না? আর আধা ঘন্টা লাগবে, হ্যাঁ আর 20 মিনিট হলে পরে আমাদের শেষ হয়ে যাবে, আর 20 মিনিট হলেই শেষ হয়ে যাবে, হ্যাঁ আর 20টা মিনিট সময় লাগবে, তাই শেষ হয়ে যাবে। এনকোডার ডিকোডার করাবো আর হচ্ছে হাফ এডার ফুল এডার, তাই শেষ। তারপরে জাস্ট কয়েকটা সেন্স, নাকি আরেকটা দিন করাবো? ওকে, ঠিক আছে, তাইলে কি করব, আজকে করাবো? আচ্ছা, সবাই ক্লান্ত হয়ে গেছে। আচ্ছা, লজিক গেট, তাহলে লজিক গেট পর্যন্ত আজকে থাক, আমাদের অল্প একটু বাকি ছিল, হ্যাঁ আমাদের অল্প একটু বাকি ছিল, এনকোডার ডিকোডার আর হচ্ছে ফুল এডার হাফ এডার। তো আপনারা একটা কাজ করবেন, আমাদের যতটুকু করাইছি না
লজিক গেট পর্যন্ত যতটুকু করাইছি আপনারা একটু বোর্ড কোশ্চেন গুলো খোলেন, হ্যাঁ, খুললে পরে দেখতে পারবেন লজিক গেটে কিছু অঙ্ক আছে, কিছু ম্যাথ আছে। বোর্ড কোশ্চেন গুলো নিয়ে বসেন, বা যে কোনো গাইড থাকলে গাইড নিয়ে বসেন, বা আপনার যদি বই থাকে বই দেখবেন যে কোশ্চেন গুলো আছে, সেখানে দেখবেন যে আপনাকে এই যে এই ধরনের একটা চিত্র আছে, এই ধরনের চিত্রই বেশি। এই চিত্রগুলো দিয়ে বলছে যে ফাংশনটাকে বের করতে এবং বা সরলীকরণ করতে বা সত্যক সারণী আগাইতে। তো আমরা সরলীকরণটা শিখাইছি, সত্যক সারণী শিখে ফেলাইছে। তার মানে আপনাদের দেখা যাচ্ছে যে 5-6 মার্ক হয়ে গেছে। এখন জাস্ট অল্প একটু জিনিস শেখানো লাগবে, সেটা হচ্ছে এনকোডার, ডিকোডার, হাফ অ্যাডার, ফুল অ্যাডার। এটুকু শেখালে পরে আপনারা সৃজনশীলে চলে যেতে পারতাম। বাট যেহেতু আপনারা বলতেছেন যে আজকে থাক আর একটা ক্লাস দিতে, ওকে ঠিক আছে, ঠিক আছে আজকে আর ঠিক আছে, সবাই আর পারতেছে না, হ্যাঁ 1.5 ঘন্টা হয়ে গেছে প্রায়। ওকে, আজকে এই পর্যন্তই থাক। আমরা সামনের দিন হচ্ছে কি করব, আচ্ছা সামনের দিন বলতে আমরা আগামীকালকে শনিবার, হ্যাঁ, তো শনিবার তো কালকে অনেক জেলায় ছুটি আছে, আবার কিছু জেলায় ছুটি দেয়নি। তো আপনাদের যদি ছুটি থাকে তাহলে আমি সকালে ক্লাস নিতে পারতাম। কালকে আমার ছুটি আছে। আপনারা কি কালকে সকালে ক্লাস করতে পারবেন নাকি কোচিং আছে? আপনাদের তো আবার কোচিং থাকে সকালে, আপনাদের জন্য আবার এটা বিপদ। আচ্ছা আমি দেখি সকালবেলা একটা ব্যাচ দিয়ে আমি হচ্ছে রাত্রে 10টার দিকে বা 10:30টার দিকে যদি পারি আমি একটা আপনাদের ক্লাস নেওয়ার চেষ্টা করব। আর যদি না হয় ঠিক আছে, আবার শুক্রবারের জন্য অপেক্ষা করতে হবে, ঠিক আছে? তো অনেক বড় গ্যাপ হয়ে যায়। তো আমি আগামীকালকেই চেষ্টা করব যেন রাত 10:30 হোক 10:15 হোক, এই টাইমটা যেন এই যতটুকু বাকি থাকলো, অল্প একটু বাকি আছে, আর আধা ঘন্টা বা 1 ঘন্টা ক্লাস নেওয়ার পরে আমাদের পুরোটা ক্লিয়ার হয়ে যাবে, হ্যাঁ। ওকে, তো আগামীকালকে আমি চেষ্টা করবো যে এই ক্লাসটাকে ফুলফিল করে দেওয়ার জন্য, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের আজকে এই পর্যন্ত থাক, যেহেতু আপনারা আর পারতেছেন না। ওকে, আমার সমস্যা নেই, আমি আরো 2-3 ঘন্টা ক্লাস নিতে পারবো একটা, হ্যাঁ আমার কোনো সমস্যা নাই। বাট আপনারাই ক্লান্ত হয়ে গেছে, ঠিক আছে? আমি বুঝতে পারতেছি যে অনেকেই চলে গেছে, ক্লান্ত হয়ে গেছে। ওকে, এখন একটু রেস্ট নেন, রেস্ট নিয়ে সরলীকরণ, তারপর হচ্ছে সত্যক সারণী যেটা দেখাইছি, আর হচ্ছে যে লজিক গেটটা করালাম, এই লজিক গেটে কয়েকটা প্রশ্ন সলভ করেন। কোথাও যদি বেঁধে যান, আমি কিন্তু বারবার বলতেছি ভাই এখনই সময় একটু প্র্যাকটিস করার। বারবার বলতেছি আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে, অনলাইন টিউটোরিয়ালের পেজ আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সব জায়গায় সব কিছু করা আছে। জাস্ট আমাকে নক দেন যে ভাই এই জায়গাটা বুঝতেছি না, আমাকে বোঝায় দেন, 100% বোঝাই দেবো, হ্যাঁ। যদি একটু লেটও হয় আমি বোঝাই দেবো, সমস্যা নাই। যদি 2 দিনও লেট হয় আমি 2 দিন পরে হলেও বোঝাই দেবো, হ্যাঁ। 1 দিন 2 দিন যদি লেট হয় আমি তাও বোঝাই দেবো, সময় করে আমি বোঝাই দেবো, হ্যাঁ ঠিক আছে। আর বিষয় হচ্ছে যে আমাদের একটা প্রচার করা লাগে, হ্যাঁ, মানে প্রচার না করলে তো আর আমরা বাঁচবো না, তাই না? যেহেতু পড়ানোর ক্ষেত্রে তো প্রচার করাই লাগবে। যেহেতু ফ্রি ক্লাস দিয়েছে, একটা প্রচার করবো ছোট্ট। দেখেন আমাদের মাথার উপরে একটা কোর্স আছে, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, আইসিটি বাংলা সেকেন্ড পেপার, ঠিক আছে, কিছু কোর্স আছে। তো কোর্স ফি গুলো একদম কম, যাদের গ্যাপ আছে বা একটা বিশাল গ্যাপ মনে হচ্ছে ভাই, তারা চাইলে কোর্সগুলোতে জয়েন হতে পারেন, ঠিক আছে? আর মানে কোর্সগুলো বলতে গেলে আমরা হচ্ছে নতুন করে আবার শুরু করছিলাম ঈদের পরে, বাট কয়েকদিন সমস্যার কারণে আমাদের কিছুদিন অফ যাচ্ছে, আবার শুরু হচ্ছে, এরকম হয়ে গেছিল। মানে গরমের কারণে আবার হচ্ছে একটু বৈদ্যুতিক সমস্যা হয়েছিল, মানে বিদ্যুতের সমস্যার কারণে কিন্তু কতদিন আপনাদের ক্লাসটা হয় নাই। তো কোর্সে আমাদের এরকম সমস্যা। তো আপনাদের লাগ ভালো, যারা এখন ভর্তি হবেন তাহলে ভর্তি হতে পারেন, অনেকগুলো ক্লাস পাবেন, হ্যাঁ। তো আমরা শেষ করব ক্লাস, যতটুকু করা যায় করবো, হ্যাঁ। চাইলে ভর্তি হতে পারেন। আর একটা জিনিস, যেহেতু ফ্রি ক্লাস নিচ্ছি, একটু কষ্ট করে বসে ক্লাস করবেন আর বন্ধুদেরকে একটু জানাই দেবেন, ঠিক আছে? কেন ক্লাস নিতে তো আমার দেখেন দাঁড়ায় ক্লাস নিতে কষ্ট হয় না, আপনারা যেমন বসে ক্লাস করতে কষ্ট হচ্ছে, আমারও কিন্তু একটা কষ্ট হয়, কষ্ট করে তো ক্লাস নিতে আসে, সবাই তো কষ্ট করে ক্লাস নিতে আসে। তো একটু চেষ্টা করবেন যে বন্ধুদেরকে জানাই দেওয়ার জন্য, যেন সবাই ক্লাসটা করে। তাহলে যখন বেশি লোক ক্লাস করে তখন ক্লাস নিতেও আগ্রহটা বেড়ে যায়, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, ভালোভাবে পড়াশোনা করেন, এইচএসসি পরীক্ষাটা ভালোভাবে দেন। আসসালামু আলাইকুম।